না মানে সকালে খেয়ে বেরিয়েছিলাম। ইভানের মা হেসে বলল, তার মানে তুমি দুপুরে কিছু খাওনি? এসো আমার সাথে, খাবে তুমি? তিথি লজ্জিত গলায় বলল, না না, আমার খিদে নেই। এসো তো বলছি। রিয়ানা তিথিকে এক প্রকার টেনে নিয়ে খাবার টেবিলে বসালো। তিথির বেশ লজ্জা পেল এবার। এইভাবে দুপুরের টাইমে এখানে আসাটা তার উচিত হয়নি। তিথি যখনই খাবার থেকে এক লোকমা মুখে তুলে নিতে নিল, তখনই রবিন আর ইনাম এসে বাসায় ঢুকলো। ডাইনিং রুমে এসে তিথিকে এই বেলায় খেতে দেখে অবাক হলো তারা দুইজনেই। দুইজন দুইজনার মুখের দিকে একবার তাকিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। সোফায় হেলান দিয়ে বসে ইভানার মাকে ডাকতেই রিয়ানা দৌড়ে গেল সেখানে। হাসি মুখে রবিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি লাগবে তোমার? রবিন রিয়ানার দিকে একবার তাকিয়ে বিরক্তির সাথে বলল, কোথায় রেখেছি আমি? এত লাফাও কেন? আমার কিছু দরকার নেই, হয়তো ইনামের দরকার আছে। ওকে জিজ্ঞাসা করো কি লাগবে। রিয়ানা মুখ বাঁকা করে বলল, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? তো কিভাবে কথা বলবো আমি? হুট করে রবিনের মাথা গরম হয়ে গেল। সে প্রচন্ড রাগে সেখান থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। ইনাম বসে রইল আগের জায়গাতেই। রিয়ানা বিস্ময়ে তাকিয়ে রইল রবিনের যাওয়ার দিকে। রবিন যখন রুমের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল, তখন অটোমেটিক ভাবে রিয়ানার চোখ দুটো ভিজে গেল। যে মানুষটাকে সে এতটা ভালোবাসে, সে মানুষটা তাকে ঠিক ততটাই ইগনোর করে। ইনামের নজর এড়ালো না কিছুই। নিজের ভালোবাসার মানুষের চোখে অন্য একজনের জন্য পানি দেখে তার ভেতরটা খা খা করে উঠল। তবুও নিজেকে স্বাভাবিক করে রিয়ানাকে ডাকলো ইনাম। রিয়ান। রিয়ানা তার ছলছল চোখে ইনামের দিকে ফিরে তাকালো। ইনামের সহ্য হলো না দৃশ্যটা। ইনাম বলল, বসো এখানে। রিয়ানা বাধ্যমের মতো সোফায় বসলো, তবে চোখের কোণে পানি এখনো আছে। ইনাম বেশ আবেশে বলল, আমি এখন তোমায় যে কথাগুলো বলবো, হয়তো কথাগুলো শুনতে তোমার কাছে বেশ খারাপ লাগবে, তবে কষ্ট সারা জীবন পাওয়ার চেয়ে একেবারে পেয়ে যাওয়াটাই ভালো। আমার মনে হচ্ছে তোমার জানা উচিত। রিয়ানা অবাক হয়ে তাকিয়ে রইল ইনামের দিকে। বিস্ময়ে প্রশ্ন করল, কি সব বলছেন আপনি? আমি জানি তুমি ওকে ভালোবাসো। ভালোবাসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। তবে এটা স্বাভাবিক হওয়া সত্ত্বেও চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। সবারই নিজস্ব একটা পছন্দ আছে, নিজস্ব চাওয়া পাওয়া আছে। ইনাম এবার কয়েক সেকেন্ডের জন্য থামলো। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে আবারও রিয়ানার দিকে তাকালো। কণ্ঠ ভারী হয়ে আসছে তার। ইনাম আবারও বলল, আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা তোমার জেনে রাখা উচিত। ওকে তুমি কখনোই পাবে না। রিয়ানা চোখ মুখ শক্ত করে বলল, কেন পাবো না তাকে? কারণ সে অন্য কাউকে ভালোবাসে। রিয়ানা চমকে উঠল। বিস্ফোরিত গলায় বলল, কাকে? একটা মেয়েকে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কাকে জানতে চেও না। রিয়ানা সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। তার দেহ থেকে হাতটা যেন বেরিয়ে যাচ্ছে। ইনাম বলল, তুমি কি চাও সে তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে তোমায় বিয়ে করুক? যদি কখনো এমনটা হয়ও, তবে কি তুমি সুখী হতে পারবে? হয়তো জোর করে ওকে বিয়ে করতে পারবে তুমি, কিন্তু মনটা পাবে না। মনটা পড়ে রবে ওর ভালোবাসার মানুষটার কাছে। এখন তুমি ডিসাইড করো কি করবে তুমি। রিয়ানা কিছুটা সময় নির্বাক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎই ইনামের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তারপরেও আমি ওকেই ভালোবাসি, আমি ওকেই চাই। ইনাম আশাহত হলো। রিয়ানার একদণ্ড সেখানে না দাঁড়িয়ে চলে গেল ইভানার মায়ের কাছে। তিনি তিথিকে পরিবেশন করাচ্ছেন। রিয়ানাকে এমন ছন্নছাড়ার মতো দেখে অবাক হলেন তিনি। রিয়ানা, একই হাল তোর চোখের মুখে? কিছুক্ষণ আগে তো দেখলাম সব ঠিক আছে, হঠাৎ কি হয়ে গেল? রিয়ানা তিথির দিকে তাকিয়ে বলল, তোমার সামনে যদি কিছু ব্যক্তিগত কথা আপুর সাথে বলি, তুমি মাইন্ড করবে তিথি? তিথি বিস্ময়ে বলল, আমার খাওয়া শেষ রিয়ানা, আমি এখান থেকে সরে যাচ্ছি, তোমরা কথা বলো।
তিথি সেখান থেকে সরে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। রিয়ানা কিংবা ওর বোন কেউই তেমন বাধা দিল না। ইনামকে ড্রয়িং রুমে নিশ্চুপ হয়ে বসে থাকতে দেখে অবাক হলো তিথি। এ কখন এসেছে আর মন খারাপ করেই বা আছে কেন? তিথি এগিয়ে গেল ইনামের কাছে। তিথিকে দেখে মাথা তুলে সামনে তাকালো ইনাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও তুমি, এসো এখানে বসো। তিথি গিয়ে সোফার এক মাথায় জড়সড় হয়ে বসে পড়ল। ইনাম ধীর স্থির গলায় প্রশ্ন করল, ও বাসার কাজটা ছেড়ে আসলে কেন? আপনি জানেন? অনামিকা আন্টি বলেছে আমায়, ওনার সাথে বেশ রাগারাগি করে নাকি চলে এসেছে। তিথি নরম গলায় বলল, যেখানে সম্মান নেই সেখানে কাজ করার মানে নেই। আমি কাজ করি পেটের দায়ে, তার মানে এই নয় নিজের সম্মান বিসর্জন দিয়ে আমাকে সেখানে পড়ে থাকতে হবে। প্রতিনিয়ত আমি ওনার কাছে অপমানিত হই। উনি আমাকে যা ইচ্ছা তাই বলে কথা শোনায়, আর সহ্য হচ্ছিল না আমার। ইনাম নরম গলায় বলল, ওনার ক্যারেক্টার আমার বেশ ভালোই জানা আছে। ওনাকে আমার কাছেও তেমন সুবিধার মনে হয় না। বাবার বিজনেস পার্টনার, তাই না চাইতেও ওনাকে সহ্য করতে হয়। বাবা কথাটা শুনে তিথির মনে হলো ওনার ব্যাপারে একটু জানা দরকার। তিথি বিচলিত হয়ে প্রশ্ন করল, আচ্ছা, আপনার বাবা কোথায় থাকে? দেখিনি তো কখনো। আর আপনার বাবা করেই বা কি? বাড়ি কোথায় আপনাদের? ইনাম অবাক হয়ে তাকিয়ে রইল তিথির দিকে। তিথি লজ্জা পেয়ে বলল, আমি কি কিছু ভুল প্রশ্ন করেছি? ইনাম হাসল, বলল, না, তবে একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছ। তিথিও হাসল, লজ্জার হাসি। ইনাম বলল, আমার বাবা এহসানুল হক বিজনেসের কাজে বিদেশেই থাকে বেশি। কিছুদিন আগে দেশে ফিরেছে, আপাতত বাসাতেই আছে, রেস্টে। বয়স হয়েছে কিছুটা, অসুস্থ তিনি। তিথি লম্বা নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবল, এহসানুল হক, সে এহসানুল হক হতেই পারে না। তিনি তো নিঃস্ব হয়ে পালিয়ে এসেছিলেন। ইনামের কথায় ঘোর কাটল তিথির। কিছু কি ভাবছো? তিথি মাথা তুলে তাকালো, মৃদু হেসে বলল, আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? ইনাম কিছু বলতে যাবে তার আগে রবিন এসে উপস্থিত হলো সেইখানে। কড়া গলায় বলল, তুই যদি রিয়ানাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে ওকে তুই সামলা, আমার ঘাড়ের উপর ছেড়ে দিস না বলে দিলাম। ইনাম অবাক হলো, হঠাৎই ও এমন কথা কেন বলছে? তিথির মুখ থেকে বিস্ময় বেরিয়ে এলো, আপনি রিয়ানাকে ভালোবাসেন? ইনাম খানিক সময়ের জন্য অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে না বলবে মাথায় আসছে না তার। তার চেয়ে বড় কথা, ও হঠাৎই তার উপরে কেন রেগে গেল? কি এমন হয়েছে? ইনাম রবিনকে কিছু বলার জন্য উঠে দাঁড়াতেই দেখতে পেল রিয়ানা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ইনামের দিকে। ইনাম ঘাবড়ে গিয়ে বলল, রিয়ানা? রিয়ানা ছলছল চোখে ইনামের দিকে দৃষ্টিপাত করে ভারী গলায় বলল, আপনি ভালোবাসেন আমায়? ইনামের নিঃশ্বাস ভারী হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো তার। শেষ পর্যন্ত রিয়ানা জেনেই গেল ইনামের ভালোবাসার কথা। ইনাম কিছু বলার আগে রিয়ানা আবারও বলে উঠল, কেন উত্তর দিচ্ছেন না আপনি? ইনাম এবার লম্বা নিঃশ্বাস ছেড়ে ভারী গলায় বলল। রিয়ানা হেসে উঠল এবার। সবাই অবাক হয়ে তাকালো রিয়ানার দিকে। ইভানার মা রিয়ানার দুবাহুতে চেপে ধরে বলল, পাগলের মতো হাসছিস কেন? রিয়ানা হাসি থামিয়ে আবারও ইনামের দিকে তাকালো, কটাক্ষের স্বরে বলল, এবার বুঝতে পারলাম আপনি কিছুক্ষণ আগে ওকে নিয়ে এসব কেন বলেছেন। আসলে আমায় ভালোবাসেন কিনা, তবে আমি তো ওকে ভালোবাসি, যে কারণে ওর নামে যাতা বলে আমার মন তার থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তাই না? যদি এটাই হয়ে থাকে তবে আপনার চিন্তাধারা সম্পূর্ণই বিফলে গেল, কারণ আমি আপনাকে কখনোই ভালোবাসিনি আর ভালোবাসবো না। ইনাম আশাহত হলো, তবে জবাব দেওয়ার মতো তার কাছে কিছুই নেই। যদি এখন সে নিজের কথাগুলোকে সত্য প্রমাণ করতে কিছু বলে, তবুও রিয়ানা ধরেই নেবে এটাও একটা মিথ্যা। রবিন আক্ষেপে রিয়ানার দিকে তাকালো, বলল, তুমি সত্যি অনেক স্বার্থপর রিয়ানা। রিয়ানা চিৎকার করে বলে উঠল,
হ্যাঁ, আমি স্বার্থপর। কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হওয়া জরুরি, তা না হলে চলা যায় না। আমি আপনাকে পাবার জন্য স্বার্থপর হতেও রাজি আছি, বুঝেছো তুমি? আর হ্যাঁ, আপনি। কথাটা বলে ইনামের দিকে তাকালো রিয়ানা। ইনাম আহত দৃষ্টিতে তাকালো রিয়ানার দিকে। রিয়ানা শক্ত গলায় বলল, ঠিক এই মুহূর্ত থেকে আমাকে আপনি ভুলে যাবেন। আর না ভুললেও আমার কিছু চাই আসবে না। কষ্ট পেলে আপনি পাবেন, আমি না। সো আপনি কি করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। রিয়ানা রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। দুপা এগিয়ে আবারও ফিরে তাকালো সে। নিজের বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাইকে ফোন করে বলে দাও বাসায় ফিরতে। ইভানার মা অবাক হয়ে সামান্য রাগাতো স্বরে বলল, কেন? তোমার দেবরের সাথে আমার বিয়ে হবে তাই। রিয়ানা কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে চলে গেল। সে চলে যাওয়ার পর পরিবেশটা একদমই থমথমে হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। সোফার একপাশে মেজাজ শক্ত করে রবিন বসে আছে। ইনাম আগের জায়গাতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তিথির নিজের কাছে মনে হচ্ছে এমন পরিস্থিতিতে তার এইখানে থাকাটা উচিত ছিল না। ইভানার মা এবার মুখ খুলল। লজ্জিত গলায় ইনামকে ডেকে বলল, আমায় মাফ করো ভাই। আমার বোন তোমায় আর ছোট করলো, অপমান করলো। আসলে ও হঠাৎ এমন কেন করছে সেটা আমারও মাথায় আসছে না। ইনাম ধীর স্থির গলায় বলল, ইটস ওকে ভাবি, আমার উচিত হয়নি একতরফা ভাবে ওকে ভালোবাসা। ইনামের কথায় অবাক হয়ে তাকালো রবিন। এর মধ্যে তিথি বলে উঠল, আজ তাহলে আমি চলেই যাই। এমন অবস্থায় ইভানার পড়াতেও আমি মন বসাতে পারবো না। আগামীকাল সকাল সকাল না হয় চলে আসবো। তিথির কথায় সায় দিল ইভানার মা। তিথি ওদের কাছ থেকে বিদায় নিয়ে যখন বাসা থেকে বেরোতে যাচ্ছিল, তখনই তাকে পেছন থেকে ডাকলো ইনাম। তিথি, কিছু বলবেন? আমাকেও ফিরে যেতে হবে, চলো দুজন একসাথেই যাই। তিথি আর না করতে পারল না। লোকটার মনের ভেতর কি চলছে তিথি সেটা কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। তিথি মুচকি হেসে বলল, আসুন তাহলে। রাস্তায় পাশাপাশি হাঁটছে তিথি আর ইনাম। দুইজনেই নিশ্চুপ। ইনামের চোখ দুটো লাল হয়ে আছে। যে কোনো সময় অঝোর ধারায় বর্ষণ শুরু হয়ে যেতে পারে। তিথি সবটাই লক্ষ্য করছে। এ অবস্থায় তার কি করা উচিত কিছুই মাথায় আসছে না। ইনামের মন মানসিকতা আগে ঠিক করা দরকার, কিন্তু কিভাবে? তিথি ইনামের দিকে তাকালো, মুচকি হেসে বলল, আজ দুপুরে খেয়েছিলেন কিছু? ইনাম তিথির দিকে তাকালো একবার, এরপর ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল, হ্যাঁ। ওরা আবারও হাঁটছে। কিছুটা দূর এগিয়ে ইনাম বলল, একটা কথা বলবো তোমায় তিথি। বলুন। রাগ করবে না তো আবার? শুধু শুধু রাগ কেন করতে যাব? ইনাম এবার হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। তিথিও দাঁড়ালো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে আমার বেশ পরিচিত মনে হয়। মনে হয় কোথায় যেন তোমাকে দেখেছি, জানি না কোথায়, তবে এমনটা আমার মনে হয়। আর সবচেয়ে বড় কথা, আমার এক পরিচিত মানুষের নামের সাথে তোমার নামের হুবহু মিল। জানি না এখন সে কোথায় আছে। আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে বোধহয় সে এতদিনে তোমার মতোই হয়েছে। তিথি চমকে তাকালো ইনামের দিকে। তিথিও প্রথম দিকে ইনামের নাম আর ওর বাবার নামের কারণে কিছুটা সন্দেহ করেছিল। এখন ইনামের মুখে এই কথা শুনে সন্দেহটা আরো তীব্র আকারে বেড়ে গেল। তিথি হন্তদন্ত হয়ে বলল, কে আপনি? গ্রামের বাড়ি কোথায় আপনার? আর আপনার বাবা, ওনার সম্পর্কেও জানতে চাই আমি। ইনাম জোরপূর্বক হাসিটা টেনে যখনই কিছু বলতে যাবে তখনই তিথির ফোনটা বেজে ওঠে। পরিস্থিতি সামলে তিথি পার্স থেকে ফোনটা বের করে। ইনামের কাছ থেকে অনুমতি নিয়ে ভদ্রতার সহিত ফোনটা রিসিভ করে। হাসি হাসি মুখ করে বলে, আরে ফারিন, কি খবর? বাড়ি গিয়ে তো ভুলেই গেলে। তো ঠিকঠাক ভাবে গিয়ে পৌঁছেছো তো? বাড়ির সবাই কেমন আছে? ওপাশ থেকে কি উত্তর আসলো তা অজানা, তবে তিথির মুখটা হঠাৎই ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। মুখের অবয়ব পাল্টে সেখানে দেখা গেল এক রাশ আতঙ্ক। চোখে মুখে স্পষ্ট কালো ছায়া। ফোনটা রাখার পর তিথি থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে রইল আগের জায়গাতেই। ইনাম বুঝতে পারল কিছু একটা হয়েছে।
সে তিথিকে প্রশ্ন করলো। এনি প্রবলেম তিথি? তিথি উত্তর দিল না কিছু। সে আবারও জোরপূর্বক প্রশ্ন করলো। আমায় বলো তিথি, কি হয়েছে? তোমাকে কেমন দেখাচ্ছে কেন? কোনো বিপদ হলো না তো? তিথি ঘুরে তাকালো ইনামের দিকে। নিষ্পাপ চাহনি তার, তবে সে চাহনিতে তীব্র ব্যথা স্পষ্ট। তিথি তার মলিন গলায় বলল, আমাকে যেতে হবে এখন। তিথি একা ছুটতে লাগলো। ইনাম হঠাৎই তিথির হাত ধরে বাদ সাধলো। নরম গলায় বলল, তোমার কি হয়েছে আমাকে বলো। যদি কোনো বিপদ হয়ে থাকে তবে আমি তোমার পাশে থাকতে চাই, এই বিপদে তোমার সাহায্য করতে চাই। আরো কিছুদিন পার হয়ে গেল। তিথির ভার্সিটি টিউশন ঠিকঠাক ভাবেই যাচ্ছে। এর মধ্যে তিথি একটা কোচিং এ জয়েন করেছে। বিকেলে ইভানাকে পড়িয়ে সন্ধ্যায় তার কোচিং এ যেতে হয়। কোচিংটা ইনামের মাধ্যমেই পাওয়া। ইনামের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে তার। সন্ধ্যায় কোচিং থেকে ফিরে ফারিনকে আবারও উপন্যাস পড়তে দেখা গেল। তিথি মাথা চাপড়ে বলল, এই উপন্যাসের ভূত তোমার মাথা থেকে কবে যাবে শুনি? ফারিন বইটা পাশে রেখে মুচকি হেসে বলল, এই মুহূর্তটা আমার জন্য খুব স্পেশাল। উপন্যাস পড়ে নিজেকে তৈরি করতে হবে তো নায়িকাদের মতো, রোমান্টিকতাটাও শিখতে হবে ঠিকঠাক ভাবে। তিথি হাসলো, বলল, তুমি সত্যি অনেক দুষ্ট হয়ে গেছো আগের থেকে। আগের ফারিন ছিল শুধুই ফারিন, কিন্তু এখনকার ফারিন তো শুধু আর ফারিন নেই, অনেক পার্থক্য। ইস, কবে যে সে আমাকে এখান থেকে নিয়ে যাবে, ধুর, ভাল লাগে না। তিথি তার হাস্যোজ্জ্বল মুখে বলল, সময় দাও তাকে, ভালো সময় তোমার জন্য অপেক্ষায়। ফারিন হাসলো। ইদানিং রবিনদের বাসাতে বেশ ঝামেলা হচ্ছে। রবিনের ভাই ফিরে এসেছে 2 দিন আগে। রিয়ানাকে তার বেশ পছন্দ, তবে রবিন তাকে বিয়ে করতে নারাজ। এইদিকে রিয়ানা অনশন করে বসেছে, সে রবিনকে বিয়ে করবেই। যদি সে তাকে বিয়ে না করে প্রয়োজন হলে আত্মহত্যা করবে, কিন্তু অন্য কাউকে সে রবিনের হতে দেবে না। নিজেও রবিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ইভানার মায়ের কাছে রিয়ানার এই পাগলামো মোটেও ভালো লাগছে না। রিয়ানার উপর যথেষ্ট বিরক্ত তিনি। নিজের বোন হওয়া সত্ত্বেও তিনি রিয়ানার এই পাগলামোকে সাপোর্ট করছে না। যদি রবিন রাজি থাকতো তাহলে সেটা অন্যরকম হতো, তবে প্রিয় দেবরের বিরুদ্ধে গিয়ে বোনের কথায় নাচার মতো মানুষ তিনি নন। রিয়ানা আর রবিন এখন আকরাম চৌধুরীর মুখোমুখি বসে আছে। আকরাম চৌধুরী হচ্ছে রবিনের বড় ভাই। রবিন চোখ মুখ শক্ত। আকরামও বেজায় ক্ষেপে আছেন, তবে রিয়ানার উপর নয়, রবিনের উপর। আকরাম রবিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, বললেন, রিয়ানাকে বিয়ে করতে তোমার অসুবিধা কোথায়? ও কি দেখতে অসুন্দর? রবিন কড়া গলায় বলল, এখানে সুন্দর অসুন্দরের প্রশ্ন না ভাইয়া, আমি ওকে বিয়ে করতে পারবো না। কারণটা জানতে চাইছি। কারণটা তোমার অজানা নয়, তুমি সবটাই জানো। পাগলামো বন্ধ করো। তুমি যেটার আশায় দিন গুনছো সেটা কেবলই মরীচিকা। মরীচিকার পেছনে অন্ধের মতো পড়ে থাকার কোনো মানেই হয় না। সে মোটেও মরীচিকা নয়, আর যদি সে মরীচিকা হয়েও থাকে তবে আমি সেই মরীচিকা নিয়েই সুখে থাকতে চাই। আকরাম রেগে গেল হঠাৎ, চিৎকার করে বলল, অনেক সহ্য করেছি তোমার ছেলে মানুষই, আর নয়। যদি সে আসার হতো তবে কবেই চলে আসতো। আমিও তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, কিন্তু এবার আর না। রিয়ানাকেই বিয়ে করবে তুমি, সেটাও খুব শীঘ্রই। ব্যবসাতেও এবার হাত লাগাও। এতদিন লাগাম ছাড়া চলছো, এখন থেকে এইসব আর হবে না। আকরাম রিয়ানার দিকে তাকিয়ে বলল, বিয়ের জন্য প্রস্তুতি নাও। রিয়ানা উল্লাসে মাথা নাড়ালো। রাগে দুঃখে সেইখান থেকে উঠে নিজের রুমে চলে গেল রবিন। কিছুক্ষণ পরই ইনামদের বাসা থেকে কল এলো আকরামের ফোনে। আকরাম হাসি মুখে ফোন রিসিভ করলেও পরবর্তীতে হাসিটা মিলিয়ে যায়। ফোন রেখে বাসার সবাইকে ডেকে জড়ো করে এক জায়গায়। সে সময়টা রবিন বাসাতেই ছিল, তাই ভাইয়ের ডাকে সেও এলো সেখানে। কেউ কিছু বলছে না। আকরামের চোখে মুখে চিন্তা। রবিন প্রশ্ন করল, কি হয়েছে ভাইয়া? আমাদেরকে এখনই ইনামদের বাসায় যেতে হবে। কেন? মামার শরীরের অবস্থা খুবই খারাপ, শীঘ্রই রেডি হয়ে দাও সবাই। রবিনের মুখটা অন্ধকার হয়ে গেল হঠাৎই।
সে কঠোর ভাষায় ভাইকে বলল, যাওয়ার হলে তোমরা যাও, আমি যাব না। অন্তত মামা নামক এই মানুষটার জন্য তো নয়। আকরাম আবারও ভাইকে ধমকে ওঠে। সবসময় জিদ দেখাতে নেই, মানুষটা মৃত পদযাত্রী, আমাদেরকে এক্ষুনি যেতে হবে সেখানে। রবিন আবারও শক্ত গলায় বলে উঠল, উনি তো সবেমাত্র মৃত্যুপথযাত্রী, তবে এই মানুষটার কারণে আমি সারাটা জীবন মৃত্যুর মতো বেঁচে আছি। যাওয়ার হলে তোমরা যাও, আমি যাব না। রাগে দুঃখে বাসা থেকে বেরিয়ে গেল রবিন। আকরাম একা একা রেগে বিড়বিড় করে বলতে লাগলো, দিনে দিনে ওর স্পর্ধা বেরিয়ে চলেছে, এবার ওর স্পর্ধার লাগাম টানাটা বেশি জরুরি। মামাদের বাসা থেকে ফিরেই একটা ব্যবস্থা করছি। আকরাম রিয়ানার দিকে তাকালো, উৎসাহিত গলায় বলল, ওকে সামলাতে পারবে তো রিয়ানা? ভালোবাসার মানুষকে সামলাতে পারবো না তো আর কি পারবো দুলাভাই? দ্যাটস গুড। মানসিকভাবে প্রস্তুতি নাও। ভেবেছিলাম আর একটু সময় দিই, কিন্তু না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ইনামের বাবার আকস্মিক মৃত্যুতে হতভম্ব হয়ে গেছে তিথি। সবেমাত্র কিছুক্ষণ আগের খবরটা পেয়েছে সে, আর যখন খবর পেয়েছে তখন আর কিছুই করার ছিল না। মৃত্যুর খবরটা যখন সে পেয়েছে ততক্ষণে দাফন কাফন সব হয়ে গিয়েছিল। তাছাড়া ইনামদের বাসাটাও সে চেনে না যে গিয়ে দেখে আসবে। তিথি বিষণ্ণ মন নিয়ে বাসায় ফিরল। না জানি ইনামের মনের উপর দিয়ে এখন কি কি যাচ্ছে। বাবা মা হারানোর কষ্ট যে কতটা বেদনাদায়ক তা তিথি জানে। এই মুহূর্তে ইনামকে সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই তার কাছে। তিথি নিজের ব্যাগের কাছে গেল। ব্যাগটা খুলতেই চোখের সামনে জলজল করতে লাগলো সেই পুতুলটা। 2 সেকেন্ড পুতুলটার দিকে নীরবে তাকিয়ে থেকে পরক্ষণে সেটি হাতে নিল তিথি। মনে হলো এই বুঝি তার প্রিয় মানুষটার সান্নিধ্যে সে চলে এসেছে। তিথির চোখ বেয়ে পানি পড়ছে। পুতুলটাকে বুকের সাথে আঁকড়ে ধরে চোখ বন্ধ করলো সে। মনে মনে অজানা আতঙ্ক কাজ করছে। প্রিয় মানুষটার সাথে কি তার কখনোই দেখা হবে না? সে তো খোঁজ করতে গিয়েছিল, পেল না তো। এখন সে কোথায় আছে তাও তার অজানা। তাহলে পাবে কি করে তাকে? এই জীবনে কি তাকে পাওয়া হবে না? এখানে এভাবে দাঁড়িয়ে কি করছো তিথি? ফারিনের কথায় ধ্যান ভাঙল তিথির। নিঃশব্দে চোখের পানি মুছে পুতুলটাকে আবারও ব্যাগে ঢুকিয়ে দিল সে। এরপর ব্যাগের চেন আটকে ফারিনের দিকে ফিরে তাকালো। ফারিনের চোখে মুখে বিষাদ। বেচারির আজ মন ভালো নেই। তার নিজের মনেও আজ বিষণ্ণতা বিরাজ করছে। তিথি নিজেকে সামলিয়ে নিয়ে ফারিনের কাছে এগিয়ে গেল। ওর বাহুতে আলতো করে ধরে মৃদু গলায় বলল, মনটা কি বেশি খারাপ? ফারিন ঠোঁট উল্টিয়ে বলল, তিথি মুচকি হেসে ফারিনকে জড়িয়ে ধরল। সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করে থেকো না, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষা মাত্র। এই পরীক্ষায় সফল হও, সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। ইদানিং তার মনটা ভালো যাচ্ছে না। সারাক্ষণই মনে হচ্ছে কিছু একটা পেয়েও হাতছাড়া করছে সে। মনের ভেতর ঝড় বইছে তিথির। মন জানান দিচ্ছে তাকে তার প্রিয় মানুষটা তার অতি নিকটে। কিন্তু কে এসে? তিথি তো কাউকে চিনতে পারছে না। ইনামের ব্যাপারেও এখনো ভালো করে জানতে পারেনি কিছু। যদিও ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে তাদের মাঝে, ইদানিং সম্পর্কের সূত্রটা আগের চেয়েও এগিয়ে এসেছে। তবে ব্যক্তিগত বিষয়ে অজানা তার। সবচেয়ে বড় কথা, এই ইনামের ব্যাকগ্রাউন্ডের সাথে আর ইনামের মিল সে পায় না। তবে নামের ক্ষেত্রে 100% মিল। কিন্তু নামে মিল তো থাকলে তো হয় না। এই দুনিয়ায় এক নামে কত কত মানুষ আছে তা হিসেবের বাইরে। তিথি দ্বিধায় আছে, কি করে তার প্রিয় মানুষটার দেখা সে পাবে। বিকেলে ইভানাকে পড়িয়ে এসে সন্ধ্যায় আবার কোচিংয়ের জন্য বেরিয়ে পড়ে তিথি। ইভানার পরিবার থেকে শুনে এসেছে ইনাম কিছুদিন তাদের বাসাতেই থাকবে। সবেমাত্র কিছুদিন হলো বাবাকে হারিয়েছে। এখন তারা চাইছে না খালি বাসায় সে একা থাকুক। যদিও ইনাম সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ইভানাকে পড়ানোর ফাঁকে তিথির সাথে খানিক সময়ের জন্য কথা হয়েছে তার। বাবাকে হারিয়ে
ছেলেটা সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে ইনামের সবচেয়ে বেশি প্রয়োজন তার সঙ্গীর। তিথি এখন মানসিকভাবে পণ করেছে। ইনামের একাকিত্ব খুব শীঘ্রই সে ঘুচাবে। কোচিং ক্লাস শেষ হতে হতে রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। তিথি সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কোচিং থেকে বেরিয়ে যায়। কিছুটা দূর এগিয়ে যেতেই তার থেকে খানিকটা দূরে একটা বাইক তার নজরে পড়ে। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রবিন। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার, বোধহয় সিগারেট টানছে। তিথি নিজের মতো হাঁটা শুরু করলো। রবিনকে পাশ কাটিয়ে যাওয়ার পথে হঠাৎই রবিন তার হাত টেনে ধরল। তিথি চমকে তাকালো। আকস্মিক রবিনের এমন বিহেভে তিথি অবাক। সে বিস্মিত চোখে রবিনের দিকে তাকালো। খেয়াল করলো একজোড়া আকুতি ভরা নজরে রবিন তাকিয়ে আছে তার দিকে। এই নজরে কুনজরের ছায়াটাও তিথির চোখে পড়ল না। মাদকতায় ভরপুর এমন ঘায়েল করা নজরে তিথি গুটিয়ে নিল নিজেকে। রাতের বেলায় রাস্তার মাঝখানে বকাটির মতো হাত টেনে ধরায় তিথি কিছুটা সময়ের জন্য রেগেও গিয়েছিল। ভেবেছিল শুনিয়ে দেবে দুটো কড়া করে কথা, কিন্তু ও চোখে ঘায়েল করা আক্রমণে তিথি কিছুটা দুর্বল অনুভব করল। কণ্ঠস্বর নরম করে সে বলল, হাতটা ছাড়ুন। রবিনের হুঁশ নেই। তিথি হাতটা নিজে থেকেই ছাড়ানোর চেষ্টা করলো এবার, তবে সে ব্যর্থ হয়ে আবারও বলল, হাতটা ছাড়ুন প্লিজ, আমাকে হোস্টেলে ফিরতে হবে। দেরি হলে ম্যামের কাছে কথা শুনতে হবে। রবিনের হুঁশ ফিরল। তিথির হাতটা নিজের হাতের মুঠোয় দেখে সেও অবাক হলো কিছুটা। ঝট করে হাতটা ছেড়ে দিয়ে বলল, আই এম সরি তিথি, আমি হয়তো কোনো ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। তিথি 2 পা পেছনে গিয়ে শান্ত গলায় বলল, ইটস ওকে। আবারও নীরবতা। দুইজনের কেউই কিছু বলছে না। রবিন সিগারেটে টান দিল আবারও। তিথির বিরক্ত লাগে এই সিগারেটের গন্ধ, তবে অন্যের ব্যাপারে কিছু বলার অধিকার তো তার নেই। তিথি যাবার জন্য পা বাড়িয়েও থেমে গেল হঠাৎ। রবিনের দিকে ফিরে তাকাতে দেখতে পেল রবিনের নজর সেই আতপোড়া সিগারেটটার দিকে। তিথির কেন যেন মনে হলো রবিনের মন আজ ভালো নেই। মন খারাপ থাকলে আল্লাহর কাছে সাহায্য চান। সিগারেট খাওয়া কখনোই সমাধান নয়। এটা বাইরে থেকে যেমন পোড়ায়, ভেতর থেকে তার চেয়েও বেশি পোড়ায়। তিথির কথায় রবিন সামনে তাকালো। রবিন জোরপূর্বক হাসি এসে বলল, আমার ভেতরটা তো কবে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। যেটুকু বাকি ছিল ভেবেছিলাম কেউ একজন এসে সেটাকে ঝালাই দিয়ে ঠিক করে নিবে, কিন্তু না, সেটা বোধহয় আর হবার নয়। বাকিটা তিলে তিলে জ্বালিয়ে শেষ করার চেয়ে না হয় একবারে জ্বালিয়ে শেষ করে দেই। রবিন আবারও সিগারেটটায় টান দিতে যাবে, ঠিক তখনই চিলের মতো থাবা দিয়ে ওরার থেকে সিগারেটটা নিয়ে নেয় তিথি। রবিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তিথির দিকে। তিথির চোখে মুখে রাগ। সে সিগারেটের নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। রবিন কিছুক্ষণ সেই দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর হঠাৎই শব্দ করে হাসে রবিন। তিথি বিস্ময়ে বলে ওঠে, হাসছেন কেন আপনি? রবিন বুক পকেট থেকে সিগারেটের পুরো প্যাকেটটা বের করে তিথির সামনে ধরে। নিশাতুর গলায় বলে, এই নাও, পুরোটা নষ্ট করো, তা না হলে আমি এক্ষুনি আবারও খাবো। তিথির এবার সত্যি মায়া হলো ছেলেটার জন্য। হঠাৎ কি হলো তার, যে কারণে আজ হঠাৎ এমন অদ্ভুত বিহেভ করছে? জানতে ইচ্ছে করলো তিথির। বারবার চেষ্টা করেও তার জিজ্ঞাসু মনকে দমাতে পারেনি তিথি। একসময় প্রশ্ন করেই বসে সে, কি হয়েছে আপনার? আজ হঠাৎ এমন করছেন কেন? রবিন নিঃশব্দে হাসল, বলল, অন্তরে মরিচা ধরেছে। তিথি বুঝতে পারল না তার কথা। এইদিকে তিথির হস্টেলে ফিরতেও দেরি হয়ে যাচ্ছে। তিথি রবিনকে উদ্দেশ্য করে বলল, আমার আজ অনেকটাই দেরি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আপনিও চলে যান। এমন অবস্থায় রাস্তাঘাটে থাকাটা রিস্ক। আশা করছি নিজের ভালোটা আপনি বুঝবেন। তিথি চলে গেছে। আগের জায়গায় বসে আছে রবিন। তিথির চোখের আড়াল হওয়া মাত্রই হাসল রবিন। সে হাসি তাচ্ছিল্যের হাসি। কোথায় যাবে সে? নিজের বাসাটাও এবার নরক মনে হচ্ছে তার কাছে।
এর চেয়ে এখানেই ঢের ভালো আছে সে। বাসায় গিয়ে ফোনে ইনামের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো তিথির। ইনামের মনের কিছুটা উন্নতি ঘটেছে, আগের তুলনায় যথেষ্ট স্বাভাবিক হয়ে গেছে সে। ব্যাপারটায় তিথি বেশ খুশি হলো। ইনাম এখন নিজের বাড়িতে চলে গেছে। ইনামের সাথে বেশ কিছুক্ষণ ফোন আলাপ করে এরপর নিজের কাজে মন দেয় তিথি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রাতের ডিনার শেষ করে নেয়। ভার্সিটির কিছু পড়া বাকি ছিল, সেগুলো কমপ্লিট করা প্রয়োজন। তিথি বাইকটা হাতে নিয়ে নিজের বেডে গিয়ে বসে। বালিশে আধশোয়া হয়ে বসে বইয়ে চোখ বুলায় সে। এক ফাঁকে তার চোখ যায় ফারিনের দিকে। জানালার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে সে ফোনে কথা বলছে। ওকে খুশি দেখে তিথির মনটাও আনন্দিত হয়। এক পশলা খুশির চলকানি তার মনেও দেখা দেয়। তিথি আবারও বইয়ে চোখ ফেরায়। খুব সকালে উঠে আবারও তার নিত্যদিনের কাজ। ইভানাদের বাসায় চলে যায় তিথি। রিয়ানাকে বেশ হাসি খুশি দেখা গেল। তিথি বুঝে নিল সে হাসির কারণ অবশ্যই রবিন। হয়তো রবিনকে সে পেয়ে যাবে, তাই এতটা খুশি। পরের খুশি দেখতেও ভালো লাগে। তবে এই মানুষটাই ইনামকে কষ্ট দিয়েছিল। ইনাম মানসিকভাবে ভেঙেও পড়েছিল। এটা মনে হতেই কেমন একটা খারাপ লাগা কাজ করে তার ভেতর। যদিও ইনাম যথেষ্ট ম্যাচিওর একটা ছেলে, খুব সহজেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। অন্য ৮-১০টা ছেলের মতো দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে না। ইভানাদের বাসা থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে চলে যায় তিথি। এইভাবে রুটিন মাফিক চলছে তার দিনকাল। কষ্ট হচ্ছে খুব, তবে ভালোও লাগছে। জীবনে চ্যালেঞ্জ না থাকলে সে জীবনটাকে এরকম রসখসহীন হয়ে যেত। তিথির জীবনটা বেশ চ্যালেঞ্জিং। প্রতিনিয়ত তাকে জীবনের সাথে মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। টিউশন, ভার্সিটি, আবার টিউশন, কোচিং, নিজের পড়াশুনো আর খাওয়া সব মিলিয়ে দিনকাল বেশ ভালোই কাটছে তিথির। সারাদিন ব্যস্ততা থাকার একের পর একদিন যে কিভাবে চলে যাচ্ছে তা টেরই পাচ্ছে না সে। তবে মাঝে মাঝে ফারিনকে বড্ড মিস করে তিথি। ফারিন এখন তার বরের সাথে থাকে। কিছুদিন আগে তার বর তাকে নিয়ে গেছে এখান থেকে। যদিও ভার্সিটিতে ফারিনের সাথে রেগুলারই দেখা হয়, ফোনে কথা হচ্ছে নিয়মিত। তবে আগে হস্টেলে থাকাকালীন দুইজনের মধুর মুহূর্তটা বেশ মনে পড়ে তিথির। সেই দিন বিকালে ইভানাকে পড়াতে যায় তিথি। ইভানার পড়ার টেবিলে বই নিয়ে বসে আছে, তবে মিথিলা এখনো আসেনি। তার জন্য অপেক্ষায় আছে তিথি। এই অবসর সময়টাতে রিয়ানা তিথিকে ডেকে নিয়ে যায় নিজের রুমে। তিথি মুচকি এসে রিয়ানার সাথে যায়। রিয়ানার মুখে এখনো খুশির হাসি। তিথি রিয়ানার রুমে গিয়ে বসে, চারপাশটায় চোখ বুলায়। এই বাসায় সে অনেকদিন ধরে পড়াতে আসে, তবে এর আগে কখনো রিয়ানার রুমে আসা হয়নি তার। রিয়ানার রুচিবোধের তারিফ করতে হয়, কারণ রুমটা দারুণ সুন্দর করে সাজিয়ে রেখেছে সে। যদিও বড়লোকদের ঘরদোর এমনিতেই পরিপাটি আর ঝকঝকে হয়ে থাকে সর্বদাই, তবে রিয়ানার রুমটা তুলনামূলকভাবে বেশি ভালো দেখাচ্ছে। রিয়ানা কি করছে বোঝা যাচ্ছে না। তিথি মুচকি হেসে রিয়ানাকে প্রশ্ন করল, আমাকে এখানে কেন নিয়ে এলে রিয়ানা? রিয়ানা হাসি মুখে উত্তর দিল, দেখতেই তো পাবে, আমি আসছি। তবে ইভানাকে পড়ানোর টাইম যে হয়ে গেছে, আমাকে তো ওনার কাছে যেতেই হবে। রিয়ানা হাতে কিছু গহনার বাক্স নিয়ে এগিয়ে এলো তিথির কাছে। তিথির সামনে সেগুলো রাখতে রাখতে বলল, ওদের কথা ছাড়ো তো, একদিন কম পড়াতে তেমন কোনো ক্ষতি হবে না। আগে এগুলো দেখো। কি এগুলো? আমার বিয়ের গহনা। সোজা সাপটা উত্তর দিল রিয়ানা। তিথি খেয়াল করলো মেয়েটা প্রচন্ড খুশি। নিজের ভালোবাসাকে কাছে পাওয়ার আনন্দটা বোধহয় এমনই হয়। তবে কেন যেন তিথির ভালো লাগছে না। রিয়ানার হাসির হালারে যে সুখটা আছে সেটা মোটেও সহ্য হচ্ছে না তিথির। এর কারণ কি? কারণটা বোধহয় অজানাই। নিজের কাছে নিজেকে প্রচন্ড অপরাধী মনে হতে লাগলো তিথির। এতটা স্বার্থপর তো সে কখনোই ছিল না। তবে আজ হঠাৎ এমন হলো কেন? রিয়ানার আনন্দ কেন তার ভালো লাগছে না?
নিজের উপরেই নিজের বিরক্ত লাগছে তার। বারবার নিজের ভেতরে বর্তমানে বিরাজ করা অমনুষ্যত্বর বেড়াজাল ভেঙে বেরিয়ে আসতে চাইছে তিথি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সেদিনকার রবিনের মলিন চেহারাটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কেন যেন মনে হচ্ছে রবিনকে এই বিয়ের মাধ্যমে ঠকানো হচ্ছে। তিথি নিজের মাথায় 2 হাতে চেপে ধরল। এইসব কি আজগুবি ভাবনা তার মাথায় চলে আসছে? আর কেনই বা আসছে? রবিন সুখী হোক কিংবা অসুখী, তাতে তার কি? সে কেন এতটা ভাবছে এটা নিয়ে? তিথিকে এমন করতে দেখে অবাক হলো রিয়ানা। গহনার বাক্সগুলো দূরে সরিয়ে রেখে তিথির কাঁধে হাত রাখল। রিয়ানার কপালেও চিন্তার ভাঁজ। সে চিন্তিত গলায় বলল, এমন করছো কেন তিথি? তুমি কি অসুস্থ? তিথি মাথা থেকে হাত দুটো সরিয়ে রিয়ানার দিকে তাকালো। ইতিমধ্যে ওর চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, কপাল পেয়ে ঘাম ঝরছে। নিজেকে ধাতস্থ করে ওনার মাথা দিয়ে কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল তিথি। জোরপূর্বক হাসি টেনে বলল, আমি ঠিক আছি রিয়ানা। তুমি মোটেও ঠিক নেই তিথি, আমি বলছি তুমি মোটেও ঠিক নেই। তোমাকে দেখেই বোঝা যায় তুমি অসুস্থ। আচ্ছা, দুপুরে তুমি খেয়েছিল তো, নাকি না খেয়েই চলে এসেছো? নিশ্চয়ই খাওনি কিছু, যে জন্যই এই অবস্থা। আমার সাথে এসো, আগে খাবে কিছু। রিয়ানাকে ব্যতিব্যস্ত দেখে তিথি নিজেকে দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করলো। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে বলল, রিয়ানা, এত ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি, সম্পূর্ণ সুস্থ আছি। দুপুরে খাওয়াও হয়েছে আমার। তাহলে এমন করছিলে কেন? এই কিছু না, তবে এখন আমি সম্পূর্ণ সুস্থ। রিয়েলি? তিথি উঠে চলে গেল সেখান থেকে। ইভান আর মিথিলা অপেক্ষা করছে তার জন্য। কিছুক্ষণ আগেই মিথিলা চলে এসেছে। পড়ানো যখন প্রায় অর্ধেক বাকি, ঠিক তখনই রিয়ানা সেখানে গিয়ে উপস্থিত হয়। ইভানাকে মিষ্টি গলায় বলে, ইফু, আজ তোর ম্যাম অসুস্থ, আজ আর তোদের পড়তে হবে না। ইফু ডাকটা শুনে তিতির বুকের ভেতরটাই কেঁপে উঠল। খুব কাছের একটা ডাক সেটা। ইভানা চোখ মুখ ভাঁজ করে বলে উঠল, খালামণি, তোমাকে আর কতদিন বলবো? চাচু এই ডাক্তার রাখতে বারণ করেছে তোমায়। রিয়ানা হেসে বলল, এখন থেকে আর বারণ করবে না মামুনি। এখন থেকে তো তোমার চাচুই তোমার কথাই উঠবে বসবে। আমি হব তোমার চাচুর বস। রিয়ানা দুষ্টু হাসলো আবারও। তিথি নিজেকে আবারও ধাতস্থ করে বলল, রিয়ানা, তুমি কি পাগল? আমি বলছি তো ঠিক আছি, পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না আমার। তিথির কথা শেষ হওয়া মাত্রই রুমে এসে প্রবেশ করলেন ইভানার মা। মুচকি হেসে ইভানার পাশে বসলেন তিনি। স্নেহময় কণ্ঠে বললেন, তুমি কি সত্যি অসুস্থ তিথি? অসুস্থ হলে পড়ানো বাদ দাও আজ। আরে না ভাবি, আমি সত্যিই ঠিক আছি। অসুস্থ না হলেই ভালো। তা আসবে তো আমার বোনের বিয়েতে? ইভানার মায়ের কথা শুনে তিথির চোখ নিচের দিকে নামিয়ে নিল। রিয়ানা হেসে বলল, তোমাকে কিন্তু আসতেই হবে আমার বিয়েতে, মানা করবে না বলে দিলাম। তিথি এবার ইভানার মায়ের দিকে তাকালো, বলল, দিনক্ষণ ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সামনের মাসের 10 তারিখ। এখন মুখে বলছি, সময় মতো তোমার হোস্টেলে কার্ড পৌঁছে যাবে। তিথি হাসলো, তবে আর কোনো কথা সে বলল না। সেই দিন শুক্রবার হওয়ায় কোচিং আর টিউশন কিছুই ছিল না। হাতে যথেষ্ট অবসর সময় ছিল, তাই সবুজ রঙের একটা সুতির 3 পিস গায়ে দিয়ে সাইড ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল তিথি। গন্তব্য কোনো নির্দিষ্ট জায়গা নয়, পুরোনো দিনের কিছু স্মৃতি এখনো মাথায় আছে, কিছু পরিচিত জায়গার ঠিকানাও তার মনে আছে। মনের মানুষটিকে খুঁজে পাওয়ার চেষ্টায় আবারও পথে বেরোলো সে। সারাটা দিন এদিক ওদিক এখানে ওখানে খুব খোঁজাখুঁজি করলো সে। কোথাও তাদের কারোর অস্তিত্বের সন্ধান মেলেনি। মলিন মুখ নিয়ে বিকালবেলায় বাসায় ফিরে তিথি। সারাটা দিনের জার্নিতে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা অনুভূত হওয়ায় তিথি বিছানায় গা এলিয়ে দেয়। ভালো লাগছে না কিছুই। শরীরের ক্লান্তি তাকে ততটাও কাবু করতে পারেনি যতটা না তাকে খুঁজে পাওয়ার ফলে হয়েছে। তিথি আবারও উঠে বসে। বিছানাতেও মন টিকছে না তার। আজ মনটা
বেশ উচ্ছৃঙ্খল হয়ে আছে তিতির। কিছুতেই মনকে স্থির করতে পারছে না সে। তিথি রাস্তায় বেরিয়ে হাঁটতে শুরু করলো। বিকেলের মৃদু আলো গায়ে ঠেকেছে, ফুরফুরে বাতাস ঘা ভেদ করে চলে যাচ্ছে। কিছুক্ষণের জন্য মানসিক যন্ত্রণার কথা বেমালুম ভুলে গেল তিথি। প্রকৃতির বিশুদ্ধ হাওয়া মুহূর্তেই তার মনে এক অজানা প্রশান্তি এনে দিল। তিথি হাঁটতে হাঁটতে একসময় সে বস্তিটার কাছে চলে এলো, যেখানটায় সে আগে থাকতো। তিথি ভাবলো এবার ফিরে যাওয়া যাক হোস্টেলে। অনেক তো হাঁটা হলো। ফিরে আসার জন্য তিথি পা বাড়ালো ঠিকই, কিন্তু বস্তির ভেতর থেকে সামান্য হট্টগোল তিথিকে আবারও সামনে এগোতে দিল না। মনে মনে বুঝতে পারল সে বস্তিতে কিছু একটা হচ্ছে। তিথি একবার ভাবলো ওখানে যাবে না, পরক্ষণে ভাবলো একবার কি দেখাই যাক কি হচ্ছে ওখানে। এই বস্তির মানুষগুলো যেমনই হোক না কেন তিথির পরিচিত তো। তিথি এগিয়ে চলল বস্তির দিকে। অনেকগুলো মানুষ একটা জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে জমিলার ঘরের সামনে। কিছু মানুষকে তিথি দূর থেকে দেখে চিনতে পারল, কিন্তু কিছুজনকে বেশ অপরিচিতই মনে হলো তিথির কাছে। ময়নার বাবার গলা শুনতে পাচ্ছে তিথি। বেশ অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছেন তিনি। জমিলার আওয়াজও টুকটাক কানে আসছে। তিথির মনে খটকা দেখা গেল। কি হয়েছে সেটা জানার জন্য জটলার ধারে এগিয়ে গেল তিথি। জটলা ভেদ করে কিছুটা সামনে এগোতেই তিথি দেখতে পেল বস্তির মাটিতে ময়না হাত পা ছড়িয়ে ছন্নছাড়া হয়ে বসে আছে। দেহটা থাকলেও দেহের ভেতরে যেন প্রাণ নেই মেয়েটার। তিথি খেয়াল করলো মেয়েটার চোখ মুখ মলিন হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে গেছে। ময়নার শরীরটা বেশ তুলতুলে ছিল আগে, কিন্তু এখন হাড্ডিসার দেহ ছাড়া আর কিছুই নেই। ময়নার এইরূপ অবস্থা দেখে তিথি চমকে গেল। খানিক সময়ের জন্য হতভম্ব হয়ে গেল সে। এ কি হাল হয়েছে মেয়েটার? মাত্র কয়েক মাস হলো মেয়েটার বিয়ে হয়েছে। লোকমুখে শুনতো বিয়ের পর নাকি মেয়েদের শরীরের উন্নতি হয়, কিন্তু এক্ষেত্রে তো পুরোই উল্টো। তিথি বিস্ময়ে তাকিয়ে আছে ময়নার দিকে। ময়নার নজর এতক্ষণে তিথির দিকে এলো। তিথিকে দেখেই যেন সে ধরে প্রাণ ফিরে পেল। এক দৌড়ে তিথির কাছে এসে তিথিকে জড়িয়ে ধরে আর্তনাদের স্বরে বলে উঠল, তিথি আপা গো, আমারে বাঁচাও তুমি। তিথি বিস্মিত গলায় ময়নাকে ধরে সামনে দাঁড় করালো। আতঙ্কিত গলায় বলল, তোমার কি হয়েছে ময়না? এভাবে কাঁদছো কেন? আর শরীরে রেকি হাল করেছো? ময়না আবারও তিথিকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ওরা আমারে যৌতুকে লাইগা অনেক মারে, উঠতে বসতে অনেক কথা শোনায়। সহ্য করতে না পাইরা এখানে আইয়া পড়ছি, কিন্তু আমার বাপ কয় সইলা যাইতে। বউ পেটানি যৌতুক চাইয়া এগুলা নাকি পুরুষ মাইন্ডসেট, দোষের কিছু না। তিথি রাগ ও বিস্ময়ে ময়নার বাবার দিকে তাকালো। তিনি এখনো অকথ্য ভাষায় গালাগালি করেই যাচ্ছেন। জমিলা তিথির দিকে এগিয়ে এলেন। এই মাইয়া, তুমি তো মেলা শিক্ষিত মানুষ, এই মানুষটারে একটু বুঝাও। ময়না আমার ওই বাড়ি ভালো নাই। ময়নার বাবার দিকে আঙুল তাক করে বললেন জমিলা। তিথি আবারও ময়নার বাবার দিকে তাকালো। মেয়েটার উপর সত্যি অত্যাচার চলছে, তা না হলে কারোর শরীরের হাল কিভাবে এতটা খারাপ হতে পারে? ময়না কাঁদছে। ময়নার বাবা পাঁচখাই গলায় বললেন, ওই নেশাখোরের ঘরের নেশাখোর, মাতালের ঘরের মাতাল, তুই কারে ঘর সাইডে লাইগা হুঙ্কার করস? তুই আমাগরে পালস নাকি আমি তোরে পালি? গিলন ছাড়া আর কিছু বুঝস তুই? হুঙ্কার করে বলে উঠল জমিলা। মাতাল ময়নার বাবা এবার বেশ কেঁপে গেলেন। হাতের কাছে থাকা রডটা হাতে নিয়ে ধেয়ে আসলেন জমিলাকে মারতে। জমিলা তার পরনে সুতির কাপড়ের আঁচলটা শক্ত করে কোমরে গুজে ক্ষিপ্ত গলায় বললেন, আয় আমার কাছে, আই সেই রড দিয়া তোরেই মারমু, পেট দিয়া ঢুকাইয়া পিঠ দিয়া বাইর করুম। মনের শান্তি চাই আমার। তিথির সহ্য হচ্ছে না এইসব ঝগড়াঝাটি তাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে। আর এক মুহূর্ত এখানে থাকলে হয়তো
সে নিজেই অসুস্থ হয়ে যাবে। তিথি আসার আগে ময়নার মাথায় হাত বুলালো, নরম গলায় বলল, কারো চাপে পড়ে কিছু করতে যেও না ময়না। নিজের কাছে যা ভালো মনে হয় তাই করো। জীবনটা তোমার, তাই ছোট্ট জীবনের ভালো মন্দের চিন্তা তোমাকেই করতে হবে। নিজেকে স্বাবলম্বী করো, চেষ্টা করো নিজে কিছু করার, দেখবে ভাগ্য বদলে যাবে। তোমার ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলার অধিকার আমার নেই। এমন কোনো ক্ষমতাও নেই যেটার দ্বারা তোমার কোনো উপকার হতে পারে। শুধু পরামর্শটাই দিতে পারবো আমি, তাই দিলাম। তিথি আর 2 মিনিটও দাঁড়ালো না সেখানে। যতই ময়না তার কাছে সাহায্য চাক, আদৌ সে তাকে সাহায্য করতে পারবে না। যার নিজের কোনো শক্ত ভিত নেই, সে কিভাবে অন্যের ভিতটাকে মজবুত করবে? বাসায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা থাকার কারণে পড়াশোনা বাদ দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে গেল সে। শোয়ার পরে তিথির মাথায় নানান ধরনের কথা ঘুরপাক খেতে লাগলো। 2 দিন আগ নাগাদও ময়নার মায়ের বেশ অহংকার ছিল মেয়ের এই বিয়েটা নিয়ে। তিথি চোখ বুঝলো, কপালের উপর হাতটা রেখে একা একা বিড়বিড় করে বলল, মানুষের জীবনটা বড্ড অদ্ভুত। জীবনের টানাপোড়েনে মানুষের জীবনের মোড় কখন কোন দিকে ঘুরে যায় বোঝা মুশকিল। দিন এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। রবিন আর রিয়ানার বিয়ের দিনটাও ঘনিয়ে এসেছে। সেই দিন তিথির হস্টেলে রিয়ানা নিজে এসে বিয়ের কার্ড দিয়ে গেছে। তিথি কার্ডটা গুছিয়ে রেখেছিল তার ব্যাগের ভেতর। যেহেতু বিয়ের ডেট তার জানা আর পাত্রপাত্রী তার পরিচিত, তাই নতুন করে কার্ডে চোখ বুলানোর প্রয়োজন মনে করেনি তিথি। বিয়ের দিন বেশ ভোরেই ঘুম থেকে ওঠে সে। যেহেতু বিয়ে তাই টিউশন ছিল না। সন্ধ্যার কোচিংটা থেকে ছুটি নিয়েছে সে। তিথি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে হালকা কিছু নাস্তা করে নিল। এরপর নিজে যা আছে তা দিয়েই বেশ সাদাসিধেভাবে তৈরি হলো সে। বাসা থেকে বের হওয়ার আগে কার্ডটা হাতে নিল তিথি। ইনভিটেশন কার্ডটা সে সাথে করে নিয়ে যেতে চায়। যেহেতু বড়লোক বিয়ে, এর আগে কোনোদিনও বড়লোকের বিয়েতে সে অ্যাটেন্ড করেনি, তাই তিথির অবচেতন মন ভাবল হয়তো সেখানে ইনভিটেশন কার্ড দেখিয়েই ভেতরে ঢুকতে হবে। তিথি কার্ডটা পার্সে ঢোকানোর সময় হঠাৎই একটা নাম দেখে চমকে উঠল। বেশ ভালো করে বিস্ময়ে সে তাকিয়ে রইল কার্ডটার দিকে। তিথির হার্টবিট বেড়ে গেল হঠাৎই। এতটা বছর পর সে প্রিয় মানুষটার নাম চোখের সামনে ভেসে আসবে ভাবতেই পারেনি। এখানে তো রবিনের নাম থাকার কথা ছিল। তিথি তাড়াতাড়ি করে পার্স থেকে ফোনটা বের করলো। ইনামকে কল দেওয়ার সাথে সাথেই ওপাশ থেকে কল রিসিভ হলো। তিথি বলল, আপনি কোথায় আছেন এখন? বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি আসছো তো? আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। হ্যাঁ, করবে। বিয়ে বাড়িতে তো দেখা হচ্ছেই আমাদের। এভাবে না, আমি আলাদাভাবে আপনার সাথে দেখা করতে চাই। ইনামের কপালে ভাঁজ পড়ল। তুমি ঠিক আছো তো তিথি? কোনো সমস্যায় পড়োনি তো আবার? আমি সম্পূর্ণ ঠিক আছি। প্লিজ আপনি আপনার বাসার অ্যাড্রেসটা দিন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। ইনামের দেওয়া অ্যাড্রেস মতো খুব জলদি করে তিথি পৌঁছে গেল। বাসার ভেতরে ঢুকতে তিথি আর একটা বড়সড় শক খেল। তিথির আসার শব্দ পেয়ে ইনাম বেরিয়ে এলো রুম থেকে। দেয়ালে টাঙানো নিজের বাবার ছবিটার দিকে তিথিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অবাক হলো সে। বলল, এভাবে কি দেখছো তুমি? ওনাকে উনি কি হয় আপনার? আমার বাবা। আপনার বাবা? বিস্ময়ে বলল তিথি। হ্যাঁ, কিন্তু তুমি এত চমকে যাচ্ছ কেন? আমার বাবাকে কি তুমি আগে থেকেই চিনো? তিথির চোখের কোণে পানি চলে এলো হঠাৎই। ইনাম ব্যতিব্যস্ত হয়ে পড়ল, কি হলো, কাঁদছো কেন তুমি? কাঁদার মতো কি এমন বললাম আমি তোমায়? নিজের বাজে শৈশবটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল ইনাম ভাইয়া, তাই কাঁদছি। ইনাম হতবাক। সে বিস্ময়ে বলে উঠল, তিথি। তিথির চোখের পানি গড়িয়ে পড়ছে। সে ভেজা চোখে ইনামের দিকে তাকালো, কান্নাজড়িত গলায় বলল, হ্যাঁ ইনাম ভাইয়া, আমি সেই তিথি। তোমার বাবার ষড়যন্ত্রের শিকার হয়ে যে তিথিকে রাজকন্যা হয়েও এতিমখানায় বড় হতে হয়েছে, সেই ছোট্ট তিথিটাই আমি। মনে আছে তোমার আমার কথা?
মনে আছে ওই ছোট্ট তিথিটার হারিয়ে যাওয়ার কথা? ইনাম হঠাৎই ধপ করে ফ্লোরে বসে পড়ল। কপাল পেয়ে ঘাম ঝরছে তার, চোখ দুটো লাল হয়ে আছে। সে নিজেকে ধাতস্থ করল। তিথির দিকে ফিরে তাকালো। তিথি কাঁদছে, ইনামেরও কান্না পাচ্ছে। প্রিয় বন্ধুটা তার বাবার ষড়যন্ত্রের শিকার হয়ে এতিমখানায় বড় হয়েছে, এটা তার অজানা ছিল। ইনাম বলল, বাবার কাছে শুনেছিলাম তুমি তোমার কোনো এক আত্মীয়ের সাথে বিদেশ চলে গিয়েছিলে। ষড়যন্ত্র তো এমনই হয় ভাইয়া। তিথির হঠাৎই হুঁশ হলো। সে বিস্ফোরিত চোখে ইনামের দিকে তাকালো, আতঙ্কিত গলায় বলল, আমার ইভান কোথায় ভাইয়া? এই কার্ডে ইভানের নাম কেন লেখা? বলো ভাইয়া, আমার ইভান কোথায়? ইনাম মেঝে থেকে উঠে দাঁড়ালো। তিথির দিকে বিষণ্ণতার চোখে তাকিয়ে অপরাধী গলায় বলল, রিয়ানার সাথে আজ যার বিয়ে সেই রবিনই তোমার ইভান। তিথি থমকে গেল, বাকশক্তি হারিয়ে ফেলল কিছু সময়ের জন্য। সারা শরীরটা যেন তার পাথরে পরিণত হয়ে গেছে। ইনাম ভেজা গলায় তিথিকে ডাকলো। তিথি অশ্রুসিক্ত নয়নে তাকালো ইনামের দিকে। ইনাম তিথিকে জোর গলায় বলল, এতদিন পর নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছিস, এখনো সময় আছে ভালোবাসা আদায় করে নে, না হয় পরে পস্তাবি। তিথি কোনো কথা বলছে না। সে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। তিথির মাথায় হাত বুলিয়ে ইনাম বলল, আমিও বাড়ি যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি, তুইও চলে আয় তোর ভালোবাসাকে আদায় করতে। আমি অপেক্ষায় থাকবো তোর। রিয়ানাকে পার্লার থেকে বউ সাজিয়ে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। বিয়েটা নিয়ে সে খুব এক্সাইটেড। ইভানের মাকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন তিনি। একমাত্র বোন আর একমাত্র দেবর, দুইজনেই তার খুব আদরের। প্রথম অবস্থায় রিয়ানার মতের বিরুদ্ধে থাকলেও পরে তিনিও রাজি হয়েছেন এ বিয়েটায়, এবং প্রচন্ড খুশিও তিনি। রিয়ানার চারপাশে মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তার বিয়ে। রিয়ানার বান্ধবীরা ওকে নিয়ে মজা করছে, বেশ মজাই পাচ্ছে রিয়ানা। বেশ কিছুক্ষণ পর রিয়ানার মনে হলো তিথি আসেনি। সে তার বোনকে ডাকলো। রিয়ানার ডাক পেয়ে ইভানার মা দ্রুত পায়ে সেখানে এসে বললেন, কিছু বলবি? তিথি এলো না যে এখনো? ইভানার মা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললেন, হ্যাঁ তাই তো, কাজের চাপে ভুলে গেছিলাম ওর কথা। তুই চিন্তা করিস না, ও যখন বলেছে আসবে তো আসবেই। বড় লক্ষ্মী একটা মেয়ে দিদি, কথা দিয়ে কথার খেলাপ করবে না সে। ইভানার মায়ের কথায় রিয়ানা মাথা নাড়িয়ে সায় জানালো। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, বিয়ের সময়ও হয়ে যাচ্ছে, কিন্তু রবিনকে এখনো তৈরি করানো যায়নি। সে এখনো আপসেট হয়ে নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। রবিনের বড় ভাই সহ কিছু বন্ধু বান্ধব বেশ খানিক সময় ধরে তাকে ডেকেই চলেছে অবিরাম। সে ডাক যেন রবিনের কান পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে না। রবিন হতভম্ব। বারবার মনে হচ্ছে সে নিজেকে ঠকাচ্ছে, প্রিয় মানুষটিকে ঠকাচ্ছে। যদি কখনো সে ভালোবাসার দাবি নিয়ে ফিরে আসে, সেই দিন রবিন তার কাছে কি জবাব দেবে? রবিনের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে ততক্ষণে। চোখ দিয়ে আগুনের ফুলকি ঝরছে। না পারছে বিয়েটা করতে, আর না পারছে বিয়েটা ভেঙে দিতে। সেই ছোটবেলায় মা মারা গেছে, তারপর থেকেই এ ভাই তাকে বড় করেছে, মানুষের মতো মানুষ করে তৈরি করেছে, সমস্ত আবদার পূরণ করেছেন তিনি। আর ভাবি, মায়ের আদর কাকে বলে সেটা তো ভুলেই গেছিল সে। এই ভাবি তাকে মায়ের আদরে বড় করেছে। কি করে এই ভাবিকে কষ্ট দেবে সে? ওদেরকে সুখী করতে নিজের সুখটাকে বিসর্জন দিতে হচ্ছে আজ। রবিন দুই হাতে মাথা চেপে ধরল। ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করুক, ঘরের জিনিসপত্র ভাঙচুর করুক, কিন্তু না, পারছে না সে। রবিন যখন পুরনো স্মৃতিচারণে ব্যস্ত, তখনই খুব জোরে একটা শব্দ হলো। তাতে ঘোর ভাঙল রবিনের। রক্তবর্ণ চক্ষু নিয়ে সে তাকালো দরজার দিকে। দরজাটা ততক্ষণে ভেঙে নিচে পড়ে আছে। ভাঙা দরজাটি নিয়ে ওর ঘরে ওর ভাই ধীর পায়ে এগিয়ে আসলো রবিনের কাছে। রবিন অসহায় ভরা চাহনিতে তাকিয়ে আছে তার ভাইয়ের পানে। বড় ভাই রবিনের পাশে বসলো, পিঠে হালকা চাপড় দিয়ে মৃদু গলায় বলল,
তোর মনের কষ্টটা আমি বুঝতে পারছি রবিন, কিন্তু আর কতকাল তুই এইভাবে বসে থাকবি বল? তোরও তো নিজের একটা জীবন আছে, জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও। অধিকার তোর আছে। সে যদি আসার হতো তাহলে অনেক আগেই চলে আসতো। ইনফ্যাক্ট সে তোকে এইভাবে রেখে চলে যেত না। মামা তো বলেছিলেন, তিনি ওকে অনেক বুঝিয়েছিলেন বিদেশে না যাওয়ার জন্য, কিন্তু সে তো মামার কোনো কথাই কানে তুলেনি। নিজের চিন্তা মাথায় নিয়ে সে চলে গেছে, একবারও ভাবিনি তোর কথা। তাহলে তুই কেন খামোখা তোর জীবনটা এভাবে নষ্ট করবি বল? রবিন শক্ত গলায় বলল। মামাকে আমি বিশ্বাস করি না ভাইয়া, আর না করি তার বলা কথাকে। ওর ভাই ওকে আবারও মাথায় হাত বুলিয়ে বলল, খামোখা মামার ওপর রেগে আছিস তুই। মামা কেন আমাদের সাথে মিথ্যা বলে বল? এতে ওনার কি স্বার্থ থাকতে পারে? স্বার্থের কথা আমার জানা নেই, শুধু জানি উনি ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু করেছেন। মানুষটা মারা গেছে রবিন, দোহাই লাগে, তাকে নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা বলিস না। রবিন চোখ সরিয়ে নিল অন্যদিকে। কান্না পাচ্ছে খুব, তবে সে তো ছেলে মানুষ, কান্না করা যে ছেলেদের জন্য বারণ। বড় ভাইয়ের অনেক অনুরোধের পর রবিন রাজি হলো তৈরি হবার জন্য। বিয়ের আয়োজন করা হয়েছে ছাদের ওপর, একপাশে স্টেজ বাঁধা হয়েছে। রিয়ানা আর রবিনকে স্টেজে পাশাপাশি বসানো হয়েছে। রিয়ানার মুখটা যতটাই হাস্যোজ্জ্বল, রবিনের মুখটা ততটাই কালো আধারে চেয়ে আছে। রিয়ানা কিছুক্ষণ পর পর রবিনের দিকে ফিরে তাকাচ্ছে, হয়তো মনে মনে চাইছে রবিন একবার তাকে দেখুক। কাজী সাহেব কাবিন লেখা শুরু করেছেন, লেখা শেষ হলেই বিয়ে পড়ানো হবে। ইনামকে দেখা গেল, সেও হাতে হাতে কাজ করছে। রিয়ানার চোখে পড়ল সেটা। ইনাম বেশ হাসি খুশি আজ, মনে কিছুটা খটকা লাগলো রিয়ানার। সে তো রিয়ানাকে পছন্দ করত, ভালোবাসত খুব। আজ তো তার দেবদাস হয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, কিন্তু না, সে তো যথেষ্ট স্বাভাবিক। এর মধ্যে ইনামের নজর এলো রিয়ানার দিকে। রিয়ানাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল সে। রিয়ানা বিস্ময়ের সাথে সাথে চোখ সরিয়ে নিল। ইনাম আবারও স্মিত হাসল। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে তিথি। পুরোটা শরীর কাঁপছে তার, চোখ বেয়ে পানি ঝরছে, পা দুটো সামনে এগোতে চাইছে না। জোর করে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে সে। প্রায় অনেকটা সময় ওঠার পর অবশেষে ছাদে এসে পৌঁছালো সে। তিথি সামনে এগোচ্ছে, অনেক মানুষ সেখানে, সবাই যার যার কাজে ব্যস্ত। হাঁটতে হাঁটতে তিথি স্টেজের কাছাকাছি পৌঁছে গেল। রবিনকে বসে থাকতে দেখলো রিয়ানার ঠিক পাশেই। আবারও বুক চিরে কান্না আসছে তার। এই সেই মানুষ যাকে সে এতটা বছর খুঁজে বেরিয়েছে, এই সেই মানুষ যে তার হৃদয় মাঝারে এতটা কাল বসত করে এসেছে। তিথির গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতটা দিন তাকে দেখে আসছে সে, গোনাক্ষরেও টের পায়নি সেই তার মনের মানুষ। আজ যখন জানলো তখন সব শেষ হওয়ার পথে। রবিনের মুখ পানে তাকালো তিথি, ফিরে গেল কিছুটা সময়ের জন্য অতীতে। গাড়ি দুর্ঘটনায় মারা যায় তিথির বাবা মা। ভাগ্যক্রমে তিথিও সেই গাড়িতে থাকা সত্ত্বেও বেঁচে যায় সেই দিন। তার বাবা ছিল একা, ওনার ছিল না কোনো ভাই, তাই তিথির নিজের বলতে ছিল না কেউই। নানুর বাড়িতে এক মামা ছিল, সেও ছিল সৎ মামা। মামা তিথির প্রতি কিছুটা টান থাকলেও মামির দুই চোখের বীজ ছিল সে। ঠাঁই হয়নি সেখানেও। শেষে এহসানুল হক সাহেব তিথিকে নিলেন ঠিকই, তবে তিথিকে মানুষ করার জন্য নয়, ওর বাবার সম্পত্তি হাতানোর জন্য। রবিনের বাবা ছিল নেশাখোর, প্রতিনিয়ত মারধর করত ওর মাকে। একসময় অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে তিনিও মারা যান। নেশাখোর বাবা রবিনের কোনো খেয়ালই নিতেন না, ঠিকমতো খাবার দিত না। রবিনের বড় ভাই তখন যথেষ্ট বড় ছিল, একটা ছোটখাটো চাকরি করত শহরে। রবিনেরও আশ্রয় হয় এহসানুল হকের বাড়িতে। আপন ভাগ্নের প্রতি ওনার ছিল অগাধ টান, নিজের ছেলের মতোই ভালোবাসতেন তিনি রবিনকে। যেদিন তিথিও ও বাড়িতে প্রথম যায়, রবিন আগে থেকেই সেইখানে ছিল। রবিন আর ইনাম প্রায় সমবয়সী, কিন্তু তিথি ছিল তাদের বেশ ছোট। প্রথম প্রথম তিথি ওদেরকে ধার কাছেও ঘেঁচতে দিত না,
পরে রবিনই তাকে প্রথম ডাক দেয়। খুব ছোট দুটি মানুষের মধ্যে বন্ধু তৈরি হয় অল্প সময়ে। ইনামের সাথেও ভালো বন্ধুত্ব তৈরি হয় তিথির। তবে ইভানের সাথে খেলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত তিথি। তিথি ইভানকে ছোট্ট করে ইবু বলে ডাকত। ইভানও বেশ মজা পেত সেই নাম শুনে। খেলার ছলে তারা পুতুল বিয়ে থেকে শুরু করে নিজেদের বিয়ে নিয়েও কত আলাপ করেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই এহসানুল হক একদিন ইভান আর ইনামকে পাঠিয়ে দেয় শহরে। তিথিকে যাওয়ার সুযোগটুকুও দেয় না। ওরা চলে যাওয়ার পর তিথির বাবার সমস্ত সম্পদ হাতিয়ে তিথিকে রেখে আসে এতিমখানায়। ব্যাস, কষ্টের জীবন তখন থেকেই শুরু। তিথির গাল বেয়ে পানি পড়ছে। পলকহীন চোখে তাকিয়ে আছে সে রবিনের দিকে। হঠাৎই ইনামিটাকে ঘোর ভাঙে তার। চলে এসেছো তিথি? তিথি নামটা শুনে চমকে তাকায় রবিন। রিয়ানাও তাকায় সেই দিকে। তিথির দু চোখ ভরা পানি। ইভানার মা কোত্থেকে এসে ব্যস্ত গলায় তিথিকে বলে, এত করে তোমার আসার সময় হলো দিদি, সে কখন থেকে অপেক্ষায় আছে তোমার। তিথি কথা বলল না কোনো। ইভানার মা হঠাৎই ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে তিথি, কাঁদছো কেন? তিথি সেদিকে প্রক্ষেপ না করে আবারও রবিনের দিকে তাকালো। রবিনের নজর এলো এবার তিথির হাতের দিকে। হঠাৎই সে বসা থেকে উঠে দাঁড়ালো, চোখে মুখে বিস্ময়। সে বড় বড় করে পা ফেলে কিছুটা দৌড়ানোর মতো করে এগিয়ে এলো তিথির কাছে। রিয়ানা সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে আছে রবিনের দিকে। তিথির কাছে এসে ছো মেরে তিথির হাত থেকে সেই পুতুলটা ছিনিয়ে নিল। বিস্মিত গলায় ব্যতিব্যস্ত হয়ে সে বলতে লাগলো, এটা এটা কোথায় পেলে তুমি? তিথি রবিনের দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে চোখের পানি ফেলছে সে। রবিন আবারও পাঁচখাই গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন তুমি? প্রশ্ন করছি তোমায়, এটা পেলে কোথায়? তিথি এবারেও নিশ্চুপ। রবিনের যেন তর্স হয়েছে না। সে তিথির দুবাহুতে খানিক চেপে ধরে চেঁচিয়ে উঠল, তোমার সমস্যাটা কোথায়? আমি প্রশ্ন করছি তো, পেলে কোথায় এটা? তিথি শব্দ করে কেঁদে উঠল এবার। রবিন চমকে তিথির বাহু ছেড়ে দিল। কিছুটা সময় হতভম্বের মতো তাকিয়ে রইল তার দিকে। এরপর মলিন গলায় বলল, তুমি আমার তিথি তাই না? সেই হারিয়ে যাওয়া তিথি যে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিলে। বিয়ে বাড়িটা মুহূর্তে অন্যরকম হয়ে গেল। রিয়ানা অবাক হয়ে তাকিয়ে আছে রবিন আর তিথিকে। ইভানার মাও হতবাক। রবিনের বড় ভাই আকরাম, সেও ততক্ষণে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন। কিছুটা সময় নির্বাক সময় পার করার পর রবিন হঠাৎই বলে উঠল, কেন চলে গেছিলে তুমি আমায় ছেড়ে? তিথি কান্না বিচলিত গলায় বলল, ইভু। রবিন এবার প্রচন্ড হুঙ্কারে চিৎকার করে বলে উঠল, আমার কথার উত্তর কেন দিচ্ছ না তুমি? কেন ছেড়ে গেছিলে আমায়? তিথি কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তটা তাকে পাথরে পরিণত করে তুলেছে। আকরাম চৌধুরী এগিয়ে এলেন এবার। তিথির মুখোমুখি দাঁড়িয়ে ভারী গলায় বললেন, তুমি তো আমার ইভানার টিচার তাই না? তিথি নত দৃষ্টি করে মাথা নাড়ালো। তিনি আবারও বললেন, আমরা তো জানতাম তুমি তোমার কোনো আত্মীয়ের সাথে বিদেশ চলে গেছিলে, তা ফিরলে কবে? আর ফিরছই যখন, এতদিন নিজের পরিচয় কেন গোপন করে রেখেছো? তিথি এ কথার কোনো উত্তর দিল না, কিন্তু ঠোঁটজোড়া থরথর করে কাঁপতে লাগলো তার। এমন সময় ইনাম পেছন থেকে বলে উঠল, ও কোথাও যায়নি। ইনামের কথায় রবিন আর আকরাম দুইজনেই পেছনে ফিরে তাকালো। ইনাম ওদের কাছে এগিয়ে এসে অপরাধী গলায় বলল, এতদিন রবিন যখন আমার বাবার উপর রেগে থাকতো খুব খারাপ লাগতো আমার। বুঝে আসতো না ওর রেগে থাকার কারণ। ভাবতাম বিনা কারণে সে আমার বাবাকে খারাপ জানে, কিন্তু বিনা কারণ নয়, যথেষ্ট কারণ ছিল। মানে? বিস্ময়ে বলল আকরাম। ইনাম রবিনের দিকে তাকালো, এরপর তিথির দিকে চোখ ফিরিয়ে বলল, ও বিদেশে নয়, এতিমখানায় ছিল এতদিন। আর ওকে এতিমখানাতে আমার বাবাই পাঠিয়েছিল, শুধুমাত্র ওর বাবার সম্পত্তির জন্য। চারিদিকে থমথমে ভাব। তিথি দাঁড়িয়ে আছে, ওকে ধরে আছে ফারিন। রিয়ানা বিস্ময় হয়ে এগিয়ে এসেছে রবিনের পাশে। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে তার, তবে এতটুকু বুঝতে পেরেছে রবিন তাকে এতদিন এই তিথির জন্যই ইগনোর করত।
রিয়ানা রবিনের দিকে তাকালো, বলল, আমার বিয়েটা কি হবে না? রবিন রাগী চোখে রিয়ানার দিকে তাকালো। এরপর কোনো কথা না বলে হ্যাচকাটানি তিথিকে টেনে নিল নিজের কাছে। তিথি হতবাক। রবিন তিথিকে জড়িয়ে ধরে রিয়ানার দিকে তাকালো, শক্ত গলায় বলল, বিয়েটা হবে, তবে তোমার সাথে নয়, তিথির সাথে। তিথি হাউমাউ করে কেঁদে দিল এবার। এতদিনের বাদ আজ ভেঙে গেছে। রবিন তিথিকে নিজের সাথে চেপে ধরেই ভাই আর ভাবির দিকে তাকালো, প্রশ্ন করল, তোমাদের কোনো আপত্তি আছে? আকরাম সাহেব কিছু বলার আগে ইভানার মা বলল, মোটেও না, বরং ওর মতো একটা মেয়েকে নিজের যা হিসেবে পাওয়াটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। রিয়ানা বেজায় রেগে গেল এবার, চিৎকার করে বলে উঠল, তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আজ আমার বিয়ে, এমনটা কি করে করতে পারো তোমরা? রিয়ানার প্রশ্নের জবাবে ওর বোন বলল, তোর সুখের কথা চিন্তা করে ওদের দুজনের জীবনটা তো আর নষ্ট করে দিতে পারি না। রিয়ানা নীরব। কিছুটা সময় পর রিয়ানা মৃদু স্বরে বলল, ওর জন্য আমি ইনাম ভাইকে কষ্ট দিলাম, ওনার ভালোবাসা প্রত্যাখ্যান করলাম, আর শেষে কিনা আমি নিজেই প্রত্যাখ্যান হলাম। রিয়ানা কাঁদছে। ইনাম একপাশে দাঁড়িয়ে আছে। রিয়ানার হঠাৎই কি মনে হলো। সে আচমকাই ইনামের কাছে গেল, শক্ত গলায় বলল, আপনি তো আমায় বিয়ে করতে চান, ভালোবাসা নামায়, তবে আমি ফিরিয়ে দিয়েছিলাম আপনাকে। ভালোবাসা হারানোর ব্যথা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ বুঝতে পারছি আপনি কতটা কষ্ট পেয়েছেন। আপনার কষ্টের অবসান ঘটাতে চাই আমি। চলুন আমরা এই স্টেজেই বিয়ে করব। রিয়ানার কথায় প্রথমে অবাক হলেও পরে মৃদু হাসলো ইনাম। ঠান্ডা মাথায় মুখে হাসি টেনে মৃদু স্বরে বলল, ও রিয়ানা, আই এম সো সরি। তোমার মতো সুন্দরী মেয়েকে না বলতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? আমি যে বিবাহিত, আমার সুন্দরী একটা বউ আছে, আমার তাকে দিয়ে চলবে। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। রিয়ানা অবাক হলো ইনামের কথায়। বাকিরাও যেন থমকে গেল হঠাৎ। এই ছেলে কি বলে এইসব? ইভানার মা এগিয়ে এলেন ইনামের কাছে, নরম গলায় বললেন, ভাই, এই সময় এমন করে মজা কেন করছো বলো? রিয়ানা এমনিতে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে চাইলে রবিন আর তিথির সম্পর্কটা নিয়ে এখন ঝামেলা করতে পারত, কিন্তু সেটা তো সে করেনি। সবটা মেনে নিয়ে এবার তোমাকে সঙ্গী করে চাইছে। তাছাড়া তুমি নিজেও তো ওকে ভালোবাসো অনেক। ইনাম কিছু সেকেন্ড নীরব থেকে মৃদু গলায় বলল, ভালোবাসতাম ভাবি, আর আপনার বোন এখন বিকল্প হিসেবে চাইছে আমায়, যেহেতু রবিনকে সে পায়নি। আর মজার কথা বলছেন, মজা তো এখন আপনার বোন করছে, আমি করিনি। আমি বিবাহিত, এটা সত্যি। ইভানার মা আবারও চমকালো। আকরাম সাহেব এগিয়ে এলেন ইনামের কাছে, ভারী গলায় বললেন, আমি তোমার বড় ভাই, সো মিথ্যা কথাটা যেন আমার সাথে না বলা হয়। তুমি বিয়ে করলে আমরা সবাই জানতে পারতাম। কাউকে জানাইনি আমি এসব, এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। শক্ত গলায় বলল ইনাম। এবার ধীর পায়ে এগিয়ে এলো রিয়ানা। ইনামের মুখোমুখি দাঁড়ালো সে। তীব্র দৃষ্টিতে সে ইনামের দিকে তাকিয়ে আছে। ইনাম রিয়ানার দিক থেকে চোখ সরিয়ে নিল অন্যদিকে। মৃদু হাসলো রিয়ানা, বলল, আপনার বউকে আমাদের সাথে পরিচয় করাবেন না? ইনাম ফিরে তাকালো রিয়ানার দিকে। রিয়ানার চোখে পানি, দৃষ্টিতে হাহাকার। ইনাম বুঝতে পারল রিয়ানার মনে কি চলছে, কিন্তু তারও কিছু করার নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের সাথে সাথে মানুষকেও বদলাতে হয়। ইনাম নিঃশব্দে হাসলো, বলল, পরিচিত হতে চাও তার সাথে? আচ্ছা, তাহলে পরিচয় করিয়ে দিই। ওই যে আমার ভাই। হাত দিয়ে নিজের থেকে বেশ খানিকটা দূরে ইশারা করলো ইনাম। রিয়ানা ওর হাতের ইশারা বরাবর তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে অদূরে। মেয়েটা দেখতে খুবই সুন্দরী। রিয়ানা মেয়েটির কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই ইনাম তাকে ডাক দিয়ে বলল, এদিকে এসো ফারিন। গুটি গুটি পায়ে এগিয়ে এলো ফারিন। ইনামের ঠিক পাশে এসে দাঁড়ালো সে। কাছে আসতেই ইনাম ফারিনের হাত নিজের হাতের মুঠোয় পড়ল। রিয়ানা অবাক হয়ে তাকালো সে হাতের দিকে। ইভানার মা সহ বাকিরা হতবাক। রিয়ানা কিছু বলল না, কিন্তু ইভানার মায়ের মনে প্রশ্ন জাগলো। তিনি ইনামকে বললেন, এর সাথে তোমার কি করে পরিচয়? বাড়ি কোথায় ওর? আর তুমি বিয়ে করেছো
সেটা আমাদের কাছ থেকে কেন গোপন করলে? ইনাম একবার ফারিনের দিকে তাকালো, এরপর মৃদু হেসে বলল, ও তিথির বান্ধবী। তিথির বান্ধবী? বিস্ময়ে বলল রিয়ানা। ওর সাথে পরিচয়টা আবার আকস্মিক ভাবেই হয়। তখন পরিচয় হয়, তখন আমাদের দুজনের একজনও ভাবিনি আমরা দুজন দুজনের জীবনের প্রয়োজন হয়ে উঠবো। ইনাম তিথির দিকে তাকালো, মৃদু হেসে বলল, তোকে অনেক থ্যাঙ্কস তিথি, তোর কারণে আমার জীবনে আমি এমন কাউকে পেলাম। তিথি হাসলো। সে রবিনের বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে ফারিনের কাছে এগিয়ে এলো। ফারিনকে জড়িয়ে ধরল সে। কিছু সময়ের জন্য ফিরে গেল কিছুদিন আগের সময়ে। সেই দিন হঠাৎ করে ফারিনের মোবাইল থেকে তিথির কাছে কল এলো। তিথি কলটা রিসিভ করতেই শুনতে পেল ফারিনের কান্না বিচলিত গলা। তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তাই সে বাড়ি থেকে কোনো রকমে পালিয়ে চলে আসছে হস্টেলে। তিথির সাথে সেদিন ইনামও সঙ্গী হয়। সেও তিথিকে সাহায্য করার জন্য তিথির সঙ্গে পা বাড়ায়। যেহেতু মেয়েদের হোস্টেলে ছেলেদের প্রবেশ নিষেধ, তাই তিথি আর ইনাম দুইজনেই বিচলিত হয়ে হোস্টেলের সামনে দাঁড়িয়ে থেকে ফারিনের আসার অপেক্ষায় থাকে। দীর্ঘ সময় পর বিধ্বস্ত অবস্থায় ফারিনকে আসতে দেখা যায়। তিথিকে দেখতে পেয়ে সে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তিথি কোনো রকমে ফারিনকে সামলে প্রশ্ন করল, কান্না থামাও ফারিন, কি হয়েছে সেটা বলো। সবেমাত্র আজই গেলে, এর মধ্যেই এত কিছু কিভাবে হলো? ফারিন কান্নার জন্য কথাও বলতে পারছে না, তবু অনেক কষ্টে নিজেকে সামলে বলল, তুমি বোধহয় জানো না তিথি, আমার আপন মা নেই, ঘরে সৎ মা। তবে অন্যান্য সব সৎ মায়ের মতো তিনি আমাকে এত এত অত্যাচার করতেন না। আমার বাবা সহজ সরল মানুষ, কৃষি কাজ করেন, অনেক কৃষির জমি আছে আমাদের, সেগুলো দিয়েই আমাদের সবগুলো খরচ সুন্দরভাবে হয়ে যায়। আজ ভোরে যখন বাবার কল পেলাম, বললেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য, আমি ভাবলাম হয়তো আমাকে ওনাদের দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না। ফারিন আবারও কান্নায় ভেঙে পড়ল। তিথি ওকে সামলে বলল, কান্না কোনো সমাধান নয় ফারিন, কান্না থামাও। তারপর কি হলো সেটা বলো। গিয়ে দেখলাম বাড়ি ভরা মেহমান। খুব অবাক লাগলো আমার কাছে। মায়ের কাছ থেকে জানতে চাইলে তিনি বললেন আমার বিয়ে। জানো তিথি, বিয়ের কথা শুনে অবাক হয়েছিলাম ঠিকই, তবে এতটাও খারাপ লাগেনি। পরে যখন জানলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে সে আমার চেয়ে 3 গুণ বয়সী একজন পুরুষ মানুষ। এর আগে ওনার 2টো বিয়ে হয়েছিল, কিন্তু একটাও টেকেনি। এই লোকের টাকা পয়সা অনেক, তাই মা আমাকে জোর করে সেখানে বিয়ে দিতে চাইছে। ফারিন আবারও কান্না করছে। তিথি অবাক হয়ে বলল, তোমার বাবা কিছু বলেনি? আমি তো আগেই বলেছি, বাবা আমার সহজ সরল মানুষ। মা যেভাবে বাবাকে বুঝিয়েছে বাবা সেভাবেই বুঝেছে। আমি অস্বীকার জানাই এই বিয়েতে। পরে মায়ের আসল রূপ বেরিয়ে আসে। উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাচ্ছিল। আমার ছোট সৎ ভাই আছে, সে আমার চেয়ে বয়সে ছোট হলেও এমনিতে বড় হয়ে গেছে। সেও আমার উপর হাত তুলেছে। জানো তিথি, দেখো দেখো, ওর মারের দাগগুলো এখন আমার গালে আর গায়ে আছে। তিথি খেয়াল করলো ফারিনের গালে সত্যি আঙুলের ছাপ স্পষ্ট। ফারিন কাঁদতে কাঁদতে বলল, আমি কোনোভাবে পালিয়ে এসেছি তিথি, কিন্তু মনে হয় না বেঁচে যাব। ওরা এখান থেকেও আমাকে ধরে নিয়ে যাবে, আমি নিশ্চিত। ফারিনের কান্না দেখে চিন্তায় পড়ে গেল তিথি। কি করা যায় সেটা তার মাথাতেও আসছে না। এতক্ষণ ইনাম চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনছিল, এবার মুখ খুলল সে। তোমরা যদি কিছু মনে না করো তবে আমি ওকে সাহায্য করতে পারি। ইনামের কথায় তিথি তাকালো। ফারিনও এবার বিস্ময়ে তাকালো তার দিকে। এতটা সময়ের মধ্যে একবারও ইনামের দিকে তাকায়নি সে। ইনফ্যাক্ট ওর অস্তিত্বেরও সে টের পায়নি। হয়তো বেশ টেনশনে ছিল তাই। তিথি প্রশ্ন করল, কিভাবে সাহায্য করবেন আপনি? আমার একটা ছোট্ট বাসা আছে যেটাতে আমরা কেউই থাকি না, ম্যাক্সিমাম সময় ভাড়াই দেওয়া থাকে। কিছুদিন আগে বাসাটা খালি হয়েছে। যদি তোমরা চাও তো ও সে বাসাতেও থাকতে পারে, চাইলে তুমিও থাকতে পারো তিথি। বর্তমানে এখানে চাইতে ওই বাসাটা তোমার বন্ধুর জন্য সেফ হবে। তিথি কিছু বলতে যাবে তার আগে ফারিন বলল, উনি কে তিথি? তিথি মৃদু হেসে বলল, ধরে নাও আমার ভাই, কিংবা বন্ধুও বলতে পারো। সে যাই হোক,
সবচেয়ে বড় কথা, উনি একজন ভালো মনের মানুষ। এবার তুমি ডিসাইড করো, তুমি কি ওনার অফারটাতে রাজি হবে? ফারিন বেশ কিছুক্ষণ কি যেন ভাবলো, এরপর বলল, বর্তমানে আমার একটা সেফ জায়গার খুব প্রয়োজন। আমি রাজি দিথি, না তা না হলে ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে ওর বুড়ার সাথে বিয়ে দিয়ে দেবে। ফারিন আবারও কাঁদতে শুরু করলো। ইনাম বলল, তাহলে চলো আমার সাথে। জিনিসপত্র? তিথি প্রশ্ন করলো ইনামকে। ইনাম হাসি মুখে বলল, সে পরেও নিতে পারবে, আর তাছাড়া ওখানে কোনো কিছুরই অভাব নেই। তোমাদের প্রয়োজনীয় সব পাবে সেখানটায়। তাও তো হোস্টেলে তোমাদের পার্সোনাল জিনিস থাকতে পারে, আর হোস্টেল ছাড়তে হলে নিশ্চয়ই কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। আগে ওকে সেখানে গিয়ে রেখে এসো, বাকিগুলো না হয় পরেই করবে। তিথি ভাবলো এটাই করা ঠিক হবে। কখন কি ফারিনের খোঁজে চলে আসে তার তো কোনো ঠিকানা নেই। ওরা সবেমাত্র পা বাড়ালো ইনামের সেই বাসায় যাওয়ার জন্য। ঠিক তখনই ফারিন থমকে দাঁড়িয়ে পড়ল। ওকে দাঁড়াতে দেখে পাখিরাও দাঁড়িয়ে গেল। তিথি অবাক হয়ে বলল, দাঁড়ালে কেন ফারিন? ফারিনের চোখে মুখে ভয়। সে আতঙ্কে তিথিকে সামনের দিকে দেখতে বলল। তিথি সামনে তাকিয়ে দেখলো একটা পাতলা দেহের লম্বা ছেলে আর তার সাথে কিছু লোক সামনে দাঁড়িয়ে আছে। তিথির বুঝতে বাকি রইল না এরা ফারিনকে নিতে এসেছে। ফারিন ভয়ে তিথির পিছনে গিয়ে দাঁড়ালো। সেই হ্যাংলা পাতলা গোছের ছেলেটা হঠাৎই রাগান্বিত গলায় বলল, আমাকে মান ইজ্জত মাইরে তুই এখানে আই লুকাইছস? হ্যাঁ, মনে করছস তোরা আমরা নিতে পারবো না? ভুল করছস, তুই বড্ড ভুল করছস। ভালোই ভালোই আয়া পর আমাকে লগে, ওরা এখনো তোরে বিয়ে করতে রাজি আছে। ফারিন ভয়ার্ত গলায় বলল, আমি বিয়ে করব না, তোরা চলে যা এখান থেকে। যাবো তো ঠিকই, তবে তোরে নিয়েই যাবো। ছেলেটা এগিয়ে এলো ফারিনের দিকে। ফারিন এক পা দুপা করে পেছনে যেতে লাগলো, কিন্তু লাভ হলো না। ছেলেটা একসময় ধরেই ফেলল ওকে। তিথি বিস্ময়ে দাঁড়িয়ে রইল, হতভম্বের মতো তাকিয়ে রইল সেই দিকে। তার মাথায় কিছুই আসছে না এই মুহূর্তে। এক পর্যায়ে নড়ে চড়ে উঠল তিথি। তার চোখের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ফারিনকে। ফারিন নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছে। তিথি এইবার খপ করে ধরল ফারিনের হাতটা। ছেলেটা রাগে চোখে তাকালো তিথির দিকে, কড়া গলায় বলল, ওর হাতটা ছেড়ে দেন কইলাম। তুমি আগে ওর হাত ছাড়ো, কেন জোর করছো ওকে? শোনেন, এটা আমাকে নিজেদের ব্যাপার। আপনি বাইরের মানুষ, বাইরের মানুষের মধ্যে থাকেন, আমাকে কাজে নাক গলায়েন না। ছেলেটা তিথির হাতটা একটা ঝাঁকি দিয়ে সরিয়ে দিল। ফারিনকে আবারও টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু দুপা এগোতেই ছেলেটা দাঁড়িয়ে পড়ল। কেন যেন সে সামনে এগোতে পারছে না। ছেলেটা বিস্ময়ে পেছনে তাকাতেই দেখলো ফারিনের হাতটা ইনাম ধরে আছে। ছেলেটার মেজাজ আবারও বিগড়ে গেল। সে ফারিনের হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। অবশেষে সে বলল, আপনি কেনা আমার বোনের হাত আপনি কেন ধরে রাখছেন? ইনাম মৃদু হাসলো। এক পা এগিয়ে এসে ছেলেটার হাত থেকে ফারিনের হাত ছাড়িয়ে বলল, আমার কোনো পরিচয় দিলে তুমি খুশি হবে? ছেলেটা নাকি স্বরে বলল, আমার দেরি হয়ে যাইতেছে, কোথায় ঝামেলা করেন না কইলাম। আপনার পরিচয় জানানোর ইচ্ছা আমার নাই। আমার বোনের হাত ছাড়েন। যদি না ছাড়ি? তাই ওর বিয়ে ভেঙে যাইব। ওর বিয়ে ভাঙলে সমাজে আমাকে মান সম্মান যাইব, মানুষের সামনে মুখ দেখাইতে পারব না। তোমাদের সম্মানের যদি এতই প্রয়োজন হয়, তবে ভালো কোনো পাত্র দেখেও তো তোমার বোনকে বিয়ে দিতে পারো। এভাবে বুড়ো মানুষের কাছে কেন দিচ্ছ? এটা আমাকে ব্যাপার, এত কিছু আপনার কাছে কেন কমু? ছেলেটা আবারও ফারিনের হাত ধরে টানতে লাগলো। এখন ওর আরেকটা হাত ইনামের হাতে বন্দি। ছেলেটা এবার মেজাজ ঠিক রাখতে না পেরে বলল, আপনি এমন কেন করতেছেন? ওর বিয়ে ভাঙলে তার দায়ভার কি আপনি নেবেন? এরকম কোনো ভালো ঘরে আমার বোনের বিয়ে দিতে পারবেন আমরা? ইনাম এবার নড়ে চড়ে দাঁড়ালো। কিছু সেকেন্ড নিয়ে ফারিনের মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা ভয়ে চুপসে আছে, ভয়ে কাচুমাচু করছে সে। ইনাম এক দুই না ভেবে বলল, যদি ওর চেয়েও ভালো ঘরে তোমার বোনের বিয়ে হয় তো? আগে এর চেয়ে ভালো করে সন্ধান পাই, তারপর দেখা যাব। ইনাম মুচকি হাসলো। ফারিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমায় বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? ফারিন বিস্ময়ে তাকালো ইনামের দিকে।
ইনাম যথেষ্ট ধনী, তার উপর দেখতে সে অনেক হ্যান্ডসাম। এমন একজন সুদর্শন ছেলে যে কোনো মেয়েরই প্রত্যাশা। কিন্তু এমন পরিস্থিতিতে ফারিনের কাছে এটা একটা সান্ত্বনা বাক্যের মতোই শোনালো। ফারিন বলল, প্লিজ, আমি এমনিতেই মানসিক চাপের মধ্যে আছি, তারপর আপনি আর চাপ বাড়িয়ে দেবেন না। সান্ত্বনা দেবার হলে অন্যভাবে দেন, এভাবে মজা করার সময় এটা না। ইনাম ফারিনকে আর কিছু না বলে তিথির দিকে তাকালো, বলল, তোমার বন্ধুকে নিয়ে আমার সাথে এসো তিথি, আমরা আজই রেজিস্ট্রি করে বিয়ে করব। ইনামের কথায় আবারও চমকালো ফারিন। তিথি বিস্ময়ে পড়ল, আপনি কি সত্যি ওকে বিয়ে করতে চান? ইনাম ভারী গলায় বলল। এই মুহূর্তে নিশ্চয়ই আমি মজার চলে আছি না? তিথি বুঝতে পারল ইনাম সিরিয়াস। সে ফারিনের দিকে তাকিয়ে বলল, তোমার কি কোনো আপত্তি আছে? ফারিন অসহায় চোখে একবার সামনে দাঁড়িয়ে থাকা ভাই আর বাড়ির অন্যদের দিকে তাকালো। এরা দাঁড়িয়ে আছে ফারিনকে নিয়ে গিয়ে বুড়োটার সাথে বিয়ে দেওয়ার জন্য। ফারিন হঠাৎই কাঁদতে লাগলো। তিথি এক হাতে জড়িয়ে ধরল তাকে। ফারিন কান্না বিচলিত গলায় বলল, আমি ওই দুটো বিয়ে করা আঙ্কেলকে বিয়ে করব না। এত কিছুর মাঝেও এই কথাটা শুনে তিথির হাসি পেল। তবু সে সেই হাসিটাকে দমিয়ে ইনামের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমার মনে হচ্ছে ওর কোনো আপত্তি নেই, কিন্তু আজ তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, রেজিস্ট্রি কি করে করবেন? ইনাম কিছুক্ষণ কি যেন ভেবে বলল, বিয়েটা তো করা যাবে অ্যাটলিস্ট, পরে সুযোগ বুঝে রেজিস্ট্রি করে নিব। আপাতত তোমরা দুজনে আমার সাথে এসো। ওদের নিয়ে এগিয়ে যাওয়ার পথে ইনাম খেয়াল করল ফারিনের বাড়ির লোকেরা এখনো দাঁড়িয়ে আছে। ইনাম তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, এরপরে যদি তোমাদের মধ্যে কেউ এসে আবারও ঝামেলা করো তাহলে শুনে রাখো, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। বাস্তবে ফিরে এলো তিথি। রিয়ানার চোখে পানি ঝরছে এখনো। রবিন তিথির পাশে এসে দাঁড়ালো। ফারিনের হাতটা ইনাম আগের চেয়েও শক্ত করে ধরল এবার। রিয়ানার দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, সেদিনই আমরা বিয়ে করেছি যেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। এরপর যদিও অনেকগুলো দিন সে হোস্টেলেই থেকেছে, এই বিয়েটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না, তাই নিজেদের একটু সময় দিচ্ছিলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আর 10টা কাপলের মতোই স্বাভাবিক হয়ে উঠলো। আমিও নিয়ে আসলাম তাকে আমার কাছে, কাউকে জানেনি, নিজেদের মতো থাকছি, খুব সুখেই আছি আমরা। রিয়ানা আরেকবার ফারিনের মুখের দিকে তাকালো, স্মিত হেসে বলল, ইউ আর সো লাকি গার্ল। ইনামের মতো একজন ছেলেকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, তোমাদের বাকি জীবন সুখের হোক। রিয়ানা এবার রবিনের দিকে ফিরে তাকালো। রিয়ানাকে নিজের দিকে ফিরতে দেখে রবিন চোখ সরিয়ে নিল। রিয়ানা আবারও নিঃশব্দে হাসল। তিথির কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোমাকে আমার অনেক ভালো লাগে, বিশ্বাস করো। এত কিছুর পরেও তোমার প্রতি আমার একটুও রাগ জন্মায়নি। এটাই বুঝি তোমার সার্থকতা। আমি জানতাম না রবিনের জীবনে এমন কেউ আছে যাকে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ইনাম ভাইয়া সেদিন বলেছিল অবশ্য, কিন্তু আমি ভেবেছিলাম সে আমাকে পাওয়ার জন্য রবিনের নামে আমার কাছে উল্টাপাল্টা বলছে। হয়তো আমিও একটু স্বার্থপর হয়ে গেছিলাম, তাই রবিনের সাথে অন্য কাউকে কল্পনাও করতে পারছিলাম না। যাই হোক, যা হয়েছে ভালোর জন্যই বোধহয় হয়েছে। রিয়ানার চোখে পানি টলমল করছে। ইভানার মা এসে রিয়ানাকে ধরল। চিন্তিত হয়ে বলল, তুই ঠিক আছিস রিয়ানা? কান্নার মাঝেও রিয়ানা জোরপূর্বক হাসল। বোনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, এই আসরে আজ দুটো বিয়ের আয়োজন করো আপু। আমি আজ দুটো বিয়ের আনন্দ উপভোগ করতে চাই। বোনের এমন অবস্থা দেখে ইভানার মায়ের মনটাও খারাপ হয়ে গেল। তবুও তিনি নিজেকে সামলে নিলেন। রিয়ানাকে একপাশ থেকে ধরে বললেন, আল্লাহ তোর কপালে যতটুকু লিখেছেন তুই ঠিক ততটুকুই পাবি, এর চেয়ে বেশিও না কমও না। আর যা হচ্ছে সব আল্লাহর ইচ্ছেতেই হচ্ছে। সবচেয়ে বড় কথা, তুই এই যুগের মেয়ে, তাই সবকিছুকে সহজভাবে নিবি আশা করি। রিয়ানা ইভানার মায়ের দিকে তাকায়, চাহনিতে অসহায়ত্বের ছাপ। রিয়ানা মৃদু হেসে নরম গলায় বোনকে বলল, আমাকে নিয়ে চিন্তা করো না তো আপু, দুটো বিয়ে সেগুলো সামাল দিতে হবে তো নাকি? চলো আমরা ব্যবস্থা করি। ইভানার মা কিছু বলার আগে আকরাম চৌধুরী বললেন, দুটো বিয়ে কার? বারে ইনাম ভাইয়া আর রবিন ভাইয়ার। রিয়ানা রবিন আর ইনাম দুইজনের দিকেই নজর ফেরালো। ইনাম চট করে বলল, কিন্তু আমাদের তো বিয়ে অনেক আগেই হয়েছে। লুকিয়ে একা একা করিয়েছিলেন,
এবারে আমাদের সকলের সামনে করবেন। আজ না হয় আমি আমার সহ্য শক্তি আর ধৈর্য শক্তি দুটোরই পরীক্ষা দিলাম। রিয়ানা আবারও হাসলো। ওর এই হাসির পেছনে যে অগণিত দুঃখ লুকিয়ে আছে সেটা সেখানে উপস্থিত সকলেরই অবগত। তিথি আর ফারিনকে সুন্দর করে সাজানো হয়েছে। ইনাম আর রবিন দুইজনেই শেরবানিতে নিজেদের সাজিয়ে নিয়েছে। কিছুক্ষণ আগনাগত রবিনের মুখে ছিল না কোনো খুশির ছাপ। তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসাবে রবিন নিজেকেই দাবি করেছে। ইনামের মনেও আজ প্রফুল্লতা। বিয়েটা আগে হলেও সেটা সকলেরই অজানা ছিল। আজ সবাই জানে সেটা। নিজের কাছে নিজেকে বেশ হালকা লাগছে। তিথি আর ফারিনকে একসঙ্গে স্টেজে আনা হলো। ওদেরকে স্টেজে আনতেই রবিন আর ইনাম দুইজনে একসঙ্গে ফিরে তাকালো তাদের দিকে। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রবিন। তিথি নিচের দিকে তাকিয়ে বসে আছে, তবে চোখে মুখে স্পষ্ট লাজুকতার ছাপ। রবিনের মুখে মৃদু হাসি। রবিন চোখ ফেরালো। মনে মনে ভাবল, এতদিন কেন তিথির পরিচয়টা সে জানতে পারল না? তাহলে তো আরো আগেই প্রিয় মানুষটাকে নিজের করে পেত। অন্যদিকে ফারিনের দিক থেকেও চোখ ফেরানো দায় হয়ে গেছে ইনামের। মেয়েটাকে আজ এতটা মিষ্টি লাগছে তা বলার বাইরে। সন্ধ্যের আগনাগাদ দুইজনের বিয়ের কাজই সম্পন্ন হলো। যেহেতু ইনাম ওদের রিলেটিভ, তাই ওদের দুইজনকে এ বাসাতেই রাখা হলো। রাতে থাকার জন্য দুটি বিবাহিত কাপলের জন্য পাশাপাশি রুম চুজ করা হয়েছে। তবে সেই রুমে এখনো তাদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফারিন আর তিথিকে নিয়ে বসানো হয়েছে রিয়ানার রুমে। অন্যদিকে ইনাম আর রবিন ছন্ন ছাড়ার মতো এই দিক ওই দিক ঘোরাঘুরি করছে। তাদেরকে না দেওয়া হচ্ছে নিজেদের রুমে যেতে, আর না দেওয়া হচ্ছে বউদের সাথে দেখা করতে। উফ, কি ঝামেলাটাই না করছে ওরা। তিথি ঘোমটা টেনে নিঃশব্দে বসে আছে। অন্যদিকে ফারিন মুচকি মুচকি হাসছে। ওর হাসি দেখে অবাক হলো তিথি। খুব আস্তে করেই বলল, হাসছো কেন? বিয়ে করছি সেই হবে, সংসার হয়ে গেছে, কিছুদিন পর বাচ্চা কাচ্চা হবে, আর এখন কিনা বাসরের জন্য বসে অপেক্ষা করছি। ভাবতেই হাসি পাচ্ছে আমার। ফারিনের কথা শুনে তিথিও নিঃশব্দে হাসলো। এমন সময় ইভানা এসে প্রবেশ করলো এই রুমে। তিথির পাশে বসে কিছুটা সময় চুপটি করে বসে রইল সে। এক সময় বলল, এখন থেকে তাহলে সপ্তাহে 7 দিনই আমাকে পড়াবে, তাই না? যাক, ভালোই হলো। পড়ালেখা করতে আমার বেশ লাগে। রাত 11টা নাগাদ ইনাম আর রবিনের কাছে এগিয়ে গেল রিয়ানা। ধীর পায়ে সে গেল তাদের কাছে। রবিন আর ইনাম তখনও বারান্দাতেই ছিল। রিয়ানার আসার শব্দ পেয়ে দুইজনেই ফিরে তাকালো। রিয়ানার চোখে মুখে না পাওয়ার বেদনা স্পষ্ট, তবুও সেটার রেশকে যথাসম্ভব দূরে সরিয়ে হাসি মুখে বলল, দুজনের বাসর সাজানো কমপ্লিট। এবার কি আমি আমার বকশিস পাবো না? রিয়ানা তার হাতটা বাড়িয়ে দিল তাদের দুইজনের সামনে। রবিন আর ইনাম একবার দুইজনের মুখ চাওয়াচাই করলো। এরপর হাসি মুখে রিয়ানার হাতে একটা টাকার বান্ডেল দিয়ে বলল, পুষিয়ে দিলাম। রিয়ানা হাসলো, নীরব কণ্ঠে বলল, ক্ষতটাও যদি পুষাতে পারতে। ওর কথায় রবিন আর ইনাম দুইজনের মুখটা হঠাৎই আধারে ছেয়ে গেল। রিয়ানা পরিস্থিতি বুঝতে পেরে বলল, তাড়াতাড়ি নিজেদের রুমে যাও, নববধূরা যে অপেক্ষা করছে। যাওয়ার আগে ওরা দুইজন আবারও রিয়ানার দিকে ফিরে তাকালো। মেয়েটা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে তাদের দিকে। ইনাম দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটাকে খুব ভালোবাসত সে। কিছু সময়ের ব্যবধানে ভালোবাসাটা অন্য কারোর জন্য হয়ে গেল। তবে বর্তমানে তার নেই কোনো পিছুটান। সমস্ত ভালোবাসা এখন শুধু ফারিনকে ঘিরে। রবিনের যদিও এতটা অনুভূতি হচ্ছে না রিয়ানার জন্য, কারণ সে কখনো রিয়ানাকে তেমন ভাবে দেখেইনি। তার ভালোবাসা সম্পূর্ণই ছিল তার ছোটবেলার সাথেই তিথিকে ঘিরে। তবে মেয়েটার এমন পরিণতিতে তারও খানিক খারাপ লাগছে। দরজায় ছিটকানি আটকে ভেতরে প্রবেশ করলো রবিন। ওর আসার শব্দে মুখ তুলে তাকালো তিথি। ঠোঁটের কোণে তার স্মিত হাসি। রবিন খাটের কাছে এগিয়ে যেতেই তিথি বিছানা ছেড়ে নামলো। রবিন ভাবল তিথি বোধহয় তাকে সালাম করার জন্য নেমেছে। সে আগে ভাগেই বলতে যাচ্ছিল সালাম করার প্রয়োজন নেই,
তার আগেই তিথি রবিনকে অবাক করে দিয়ে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল। খানিক সময়ের জন্য হতভম্ব হয়ে গেল রবিন। পরক্ষণে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। 2 হাতের বাহুতে বেঁধে নিল তিথিকে। মৃদু গলায় বলল, বড্ড জ্বালিয়েছ এতদিন। আমি জ্বালিয়েছি? বিস্ময়ে পড়ল তিথি। রবিন তিথিকে নিজের বাহু বন্ধনে রেখেই বলল, তা নয়তো কে? তোমার অনুপস্থিতি আমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়েছে জানো। যখন জানলাম তুমি তোমার রিলেটিভের সাথে চলে গেছো, বিশ্বাস করো আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তবে বিশ্বাস করিনি তুমি এমনটা করেছো। আমার মন বলছিল মামা নিশ্চয়ই তোমার সাথে খারাপ কিছু করেছে। ছোট ছিলাম তাই তেমন কিছু করতে পারিনি। যতই বড় হয়েছি ততই তোমার স্মৃতিগুলো আমাকে আঁকড়ে ধরছিল। মামার কাছে বারবার যেতাম, প্রশ্ন করতাম তোমার কথা, কিন্তু উনি কখনোই তোমার লোকেশন আমাকে জানায়নি। তুমি কোথায় আছো, কেমন আছো কিছুই জানতে পারিনি আমি। অনেক চেষ্টা করেছি তোমাকে খোঁজার, প্রতিবারই ব্যর্থ আমি। রবিনের চোখে পানি। তিথি মাথা তুলে নিজের হাতের উল্টো পিঠে রবিনের চোখ মুছে দিল। বলল, এত ভালোবাসতেন তাহলে এতটা কাছে থাকার পরও কেন চিনলেন না আমায়? তুমিও তো আমায় ভালোবাসতে, তুমি কেন চিনোনি? তিথি হাসল, বলল, শেষ পর্যন্ত আমি কিন্তু খুঁজে বের করেছি আপনাকে। রবিন আবারও শক্ত করে আঁকড়ে ধরল তিথিকে। বলল, আমি তোমাকে চিনিনি ঠিক, তবে তোমার নাম শোনার পর থেকেই কেমন একটা টান অনুভব করতাম। যেদিন তোমায় প্রথম দেখলাম সেদিন মনে হয়েছিল হারানো কিছু আমি ফিরে পেয়েছি। যতবার তোমাকে দেখেছি ততবারই টানটা দৃঢ়ভাবে অনুভব করেছি। পাওয়ার পর কেমন অনুভূতি হয়েছে? রবিন তিথির মুখ পানে তাকালো, কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার হাতে পুতুলটা দেখার পর আমার কলিজায় ধক করে উঠেছিল জানো। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি আমার ভালোবাসাটা পেতে চলেছি। সত্যি তাই হলো। আল্লাহর অশেষ রহমতে আমি তোমায় পেয়েছি। এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? রবিন তিথিকে বিছানার প্রান্তে বসালো। ওয়ার্ড্রপের কাছে গিয়ে চাবিটা হাতে নিল। ওয়ার্ড্রপ খুলে সেখান থেকে সর্বপ্রথম একটা পুতুল হাতে নিল। পুতুলটার দিকে দুদণ্ড তাকিয়ে থেকে তিথির দিকে নজর ফেরালো। তিথি বিস্ময়ে তাকিয়ে আছে পুতুলটার দিকে। সে এগিয়ে গেল রবিনের কাছে। ওর হাত থেকে পুতুলটা নিয়ে সেটাতে খানিক হাত বুলালো। চোখে পানি চলে এলো তার। বিস্ময়ে সে রবিনকে বলল, আমি ভাবতেও পারিনি আপনি আমার স্মৃতিটা এইভাবে আগলে রাখবেন। তুমি কি ভেবেছিলে তোমাকে তোমার চাইতেও কম ভালোবাসি? তিথি হেসে বলল, মোটেও না। রবিন তিথির হাত থেকে পুতুলটা নিয়ে সেটা আবারও ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিল। সেখান থেকে আরেকটা প্যাকেট বের করে তিথির হাতে দিল সে। তিথি বিস্ময়ে বলল, এটাতে কি আছে? খুলেই দেখো। তিথি প্যাকেটটা খুলে দেখতে পেল সুন্দর কারুকাজ করা 2টো জায়নামাজ আছে সেখানে। তিথির ঠোঁটে হাসি ফুটল। রবিনের দিকে তাকিয়ে বলল, কখন আনলেন? আগেই আনিয়ে রেখেছিলাম, নিয়ত করেছিলাম যদি তোমাকে ফিরে পাই তাহলে তোমাকে সাথে নিয়েই এই জায়নামাজে সর্বপ্রথম নামাজ আদায় করব। আর না পেলে? কোনো এতিমখানা কিংবা মসজিদে দিয়ে দিতাম। তিথি হাসল। রবিন বলল, তাহলে চলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রতি মনে প্রাণে শুকরিয়া আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। তিথি আবারও রবিনকে জড়িয়ে ধরল। মিষ্টি গলায় বলল, চলুন।